দেখেন সবাই দেখেন। তো আমরা কি করব, প্রথমে হেডের একটা সেকশন নেব, তারপরে বডির একটা সেকশন নেব। সেখান থেকে বডিটা কল করলাম। এবার বডিটারে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজ হবে যে আমরা ডিজাইনগুলো কিভাবে করব। তো তার আগের কাজ আমাদের এটা কপাল দেওয়া, তাই না? তো টাইটেল দেব, টাইটেলটা দিয়ে টাইটেলটা ক্লোজ করে দিই। আজকে আমাদের ক্লাস 3 দেখা যায় সবাই। এবার আমরা রান করতে চাচ্ছি। তো এখানে রান অপশন থেকে আমরা এখান থেকে যে কোনো ব্রাউজারে, আমাদের পিসিতে যে যে ব্রাউজারগুলো থাকবে সেগুলোতে আমরা এই করবো। এখান থেকে দেখেন অনেকে এই যে সাফারি খুঁজেন, এই সাফারিটা কিন্তু শুধুমাত্র ম্যাকের জন্য। শুধুমাত্র কিসের জন্য? ম্যাকের জন্য। আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের উইন্ডোজের জন্য। ইন্টারনেট এক্সপ্লোর এখন আর কাজে লাগে না, তাই এটা আমরা ইউজ করবো না। ফায়ারফক্স অথবা এইটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করবো। তো আমরা চেষ্টা করবো ক্রোম ইউজ করার। কি করব? ক্রোম। তো ক্রোমে যখন অন করবে এখানে দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে। এখন আমরা বলেছিলাম যে এটা লেখা যায় তিনটা ওয়েতে, তাই না? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তো ফার্স্টে আমরা কোনটা নিয়ে কাজ করব? ইনলাইন নিয়ে কাজ করব। তো এই জন্য আমাদের এখানে একটা ক্লাস আমরা কল করি, ক্লাস বলতেছি মানে ট্যাগ কল করি। ট্যাগের নাম কি লিখলাম? H1 হেডিং ট্যাগ। এবার এখানে আমরা লিখে দিব যে এটা আমাদের সেভ দিলাম। যখন আমরা সেভ দিয়ে দিলাম, এখন আমরা রান করলে দেখতে পারবো যে ওইখানে ওইটা চলে আসছে। আসছে না? এখন চাচ্ছিলাম যে এটাকে কালার করতে, কি চাই? কালার করতে চাই। তো কালার করতে গেলে অবশ্যই আমাকে স্টাইলে আসতে হবে। স্টাইল না আসা পর্যন্ত তো হবে না। তো স্টাইল করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে ইনলাইনে লিখতে হবে, মানে ওই ক্লাসরুমের মধ্যে লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের সেই ক্লাসরুম। প্রত্যেকটা ট্যাগ মানে কি বলবো? এক একটা ক্লাসরুম। তাহলে আমরা সেই ক্লাসরুমের ভেতরে এখন কাজ করব। এখানে আমাদের লিখতে হবে স্টাইল। কি লিখতে হবে? প্রথমে আমরা এই অ্যাট্রিবিউট দেব স্টাইল করার জন্য, স্টাইল। এবার এর ভেতরে আমরা লিখে দিব যে এটা কেমন চাচ্ছি আমরা। এটা বোঝার জন্য ভালো বুদ্ধি হচ্ছে, আমরা যখন এখানে কালার লিখব, কি কালার হবে? কালার লিখলাম, কি কালার হবে? চাচ্ছি রেড কালার। এই যে প্রথম যে পার্টটা আছে এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে তার ভ্যালু। এটা কি? এটা তার ভ্যালু, মানে এটা হচ্ছে তার ভ্যালুর পার্ট, আর এটা হচ্ছে সেই অ্যাট্রিবিউটের পার্ট। তো কি হবে? এটা কালার হবে, কি কালার হবে? রেড কালার হবে। মনে থাকবে? তাহলে কি কালার হবে? রেড কালার হবে। আর এটা লেখার সিস্টেম হচ্ছে আমরা প্রথমে ওই এটা লিখবো, ক্লোজ করবো হচ্ছে সবসময় একটা সেমিকোলন দিয়ে। ক্লোজ করবো কি দিয়ে? সেমিকোলন দিয়ে। যেমন একটা সেন্টেন্স ক্লোজ করার জন্য আমরা কি করি? ফুল স্টপ ইউজ করি, সেরকম ভাবে এখানে এই এলিমেন্টটা শেষ করার জন্য আমরা সেমিকোলন ইউজ করবো। মনে থাকবে সবার? আর এখানে দেখেন আমি যখন লিখে যাচ্ছি এই পাশে চলে আসছে না অনেক দূর, এটা আবার এখান থেকে স্ক্রল করতে হচ্ছে। তো এটাকে বলা হয় ওয়ার্ড র্যাপ। কি বলা হয়? ওয়ার্ড র্যাপ। এটা আমরা এখান থেকে ভিউ অপশন থেকে ওয়ার্ড র্যাপ থেকে ক্লোজ করে দেব। এখানে খুঁজি ওয়ার্ড র্যাপ, এই যে ওয়ার্ড র্যাপ আছে না? ওয়ার্ড র্যাপে ক্লিক করলে এটা আমাদের ছোট হয়ে গেল। সেভ দিলাম। এখন যদি আমাদের সাইডটাতে এসে একটা রিলোড দিই, আমরা দেখতে পারবো এটা রেড কালার হয়ে গেছে, হয়েছে না? চাচ্ছিলাম যে এটার ফন্ট একটু বড় হোক, কিন্তু আমি তো বলেছিলাম যে H1 সব থেকে বড় ট্যাগ। এখন তার থেকে যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে? এখানে আমাদের লিখতে হবে ফন্টের সাইজ, ফন্ট সাইজ। লিখবো কি? ফন্ট সাইজ। এখানে যদি আমরা লিখে দিই যে এটা 50 পিক্সেল হবে। এখন পিক্সেল কি এই সম্পর্কে কারো ধারণা আছে? পিক্সেল কি? ইমেজের স্ক্রিনের একক ইউনিট। যেমন আমাদের যে মনিটরটা আছে, এই মনিটরটা আমরা যখন ওভার জুম করি তখন দেখি একটা বর্ডার বর্ডার দাগ আছে। তো এই যে বর্ডার বর্ডার দাগটা আসলো, এগুলো এক একটা পিক্সেল। এগুলো কি? এক একটা পিক্সেল। আমি যদি বলি যে আমার পিসিটা 200 পিক্সেলের, তাহলে বুঝতে হবে যে আমার ওইটার উইডথটা ছিল 200 পিক্সেলের। অতগুলো দাগ আমার মানে স্ক্রিনে আছে। আমরা ফোনের ক্ষেত্রে দেখতে পাই যে একটা গ্রিন কালারের মার্ক পড়ে, তাই বলে না? এই মার্কটা হচ্ছে একটা পিক্সেল ভেঙে গেছে, এই জন্য এই মার্কটা পড়ছে। আর আমরা পিক্সেলের এককে আমাদের কাজগুলো করব। এখানে অনেকগুলো একক আছে, যেমন ইঞ্চ ইউজ করতে পারেন, পিক্সেল ইউজ করতে পারেন, পয়েন্ট ইউজ করতে পারেন, আরইএম ইউজ করতে পারেন, ইআরএম ইউজ করতে পারেন, ভিডব্লিউ ইউজ করতে পারেন, পার্সেন্ট ইউজ করতে পারেন, যেটা মন চায় এগুলো ইউজ করতে পারেন। বাট বেসিক্যালি আমরা ইউজ করব পিক্সেল আর পার্সেন্ট। কোনটা ইউজ করব? 50 পিক্সেল দিলাম। এখন আমরা দেখি যে কেমন দেখা যায়। বড় হয়েছে না? অনেক বড় হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর প্রথম অক্ষর যেগুলো আছে সেগুলো বড় হাতের অক্ষর হবে। কি চাই? প্রথম অক্ষরগুলো। এখন আমার যদি এই লেখাটা বড় হাতের চাই ক্লায়েন্ট, তাহলে আমার কি করতে হবে? এখানে কেটে দিয়ে, অথবা এটা কেটে দিয়ে শিফট ধরে আবার সি প্রেস করতে হবে, তাই না? ঝামেলার বিষয়। তো আমরা চাচ্ছিলাম যত লেখাই হোক না কেন এখানে, সেটা অটোমেটিক্যালি প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে? বড় হাতের অক্ষর হবে। তো
তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে টেক্সট ট্রান্সফর্ম। কি লিখতে হবে? টেক্সট ট্রান্সফর্ম। যেহেতু আমরা প্রথম অক্ষরগুলো বড় হতে চাচ্ছি, তাহলে আমাদের লিখতে হবে ক্যাপিটালাইজ। কি লিখতে হবে? ক্যাপিটালাইজ। এখন আমরা রিলোড দিলে দেখতে পারবো প্রথম অক্ষরগুলো ঠিক বড় হাতের হয়েছে, তাই হয়েছে না? ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদের কি হয়েছে? বড় হাতের হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটা লেটারই যেন আমাদের বড় হাতের অক্ষর হয়। কি চাচ্ছি? প্রত্যেকটা লেটারই যেন বড় হাতের অক্ষর হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করবো আমরা? এখানে এটা কেটে দিয়ে আমরা এখানে লিখে দেবো আপার কেস। কি লিখবো? আপার কেস। যখন আমরা আপার কেস লিখে দেবো তখন দেখতে পারবো এগুলো প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে গেছে। তাহলে আমাদের আর কেটে দিয়ে লিখতে হইলো না। আমরা এখানে কমান্ড করলে এখানে আমরা যাই লিখি না কেন সেই জিনিসটা বড় হাতের অক্ষর থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে? এখানে আরো বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, এটা ভ্যালু আছে আরো। যেমন এখানে আপার কেস আছে, লোয়ার কেস আছে, টাইটেল কেস আছে, এগুলো আছে। তবে এগুলো আমাদের প্রয়োজন হয় না। তো যখন যখন আমাদের প্রয়োজন হবে তখন সেটা আমরা ইনক্লুড করে নিব। ওকে? এখানে লোয়ার কেস দেওয়ার কোনো কারণ নাই, কারণ ডিফল্ট ভাবে লোয়ার কেস আকারেই থাকে। আমরা যখন কোনো লেখা লিখি সেটা লোয়ার কেসে লিখি না, তো লোয়ার কেসে লিখলে পরে ওকে চেঞ্জ করবো। বাট যদি কখনো বড় হাতের অক্ষর থাকে, একে ছোট করতে গেলে আমাদেরকে কি ইউজ করতে হবে? লোয়ার কেস। মনে থাকবে? ওকে। লোয়ার কেসটা ডিফল্ট, তাই কোনো প্রয়োজনে লাগে না আমাদের। এখন আমরা চাইতেছিলাম যে এর নিচে একটা আন্ডারলাইন। আন্ডারলাইন আসার জন্য আমরা কি করছি? আমরা আন্ডারলাইন ট্যাগ ইউজ করছি। আন্ডারলাইন ট্যাগ দিয়ে আমরা নিচে দেখছি যে আন্ডারলাইন আসছে। বাট আমি প্রথম ক্লাসে বলছিলাম যে এইগুলো আমাদের প্রয়োজন হবে না, আমরা 3-4টা ট্যাগ দিয়ে হলে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো। এখন সেইগুলোরই অল্টারনেটিভ ওয়ে আমরা দেখতেছি। তো এর নিচে চাচ্ছি কি? একটা আন্ডারলাইন চাচ্ছি। তো এইটা এই লেখাকে সাজানোর জন্য করতেছি না? সাজানোর জন্য যেহেতু করতেছি, তাহলে এটার নাম হবে ডেকোরেশন। কি হবে? ডেকোরেশন। তাহলে কাকে ডেকোরেশন করতেছে? ওই টেক্সটকে ডেকোরেশন করতেছে। দ্যাটস ওয়াই টেক্সট ডেকোরেশন। তো আমরা নিচে কি চাচ্ছি? আন্ডারলাইন। তো এখানে লিখে দেবো আন্ডারলাইন। তাহলে আমাদের কি ইউটিআর লাগবে? চলে আসছে না আন্ডারলাইন? তো ইউটিআর দরকার আছে? দরকার নাই। ওইটা দিলে গ্যাঞ্জাম হবে, ঝামেলা হবে। তো আমাদের দেখেন যে নিচে আমাদের আন্ডারলাইন দেওয়ার মানে ইউটিআর ইউজ করার কোনো প্রয়োজন নাই। এখন যদি আমরা চাই যে এই লেখাটা যেমন আছে এমনই থাক, আমরা নিচে আরেকটা ট্যাগ লিখি। তখন একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। পি ফর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাকে ক্লোজ করলাম। এখানে লিখে দিলাম দিস ইজ এ ডেমো কন্টেন্ট। এটা আমরা ক্লায়েন্টের প্রজেক্টে এই লেখা লিখতে লিখতে এটা ধরেন হাতে সেট হয়ে গেছে। ডেমো মানেই দিস ইজ এ ডেমো কন্টেন্ট, এটা হয়ে থাকে। আর আপনারা যখন কাজ করবেন তখন কিছু দামি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেটাকে বলে লরেম ইপসাম। এই দামি কন্টেন্টগুলো দিয়ে আপনারা কাজ করবেন। আর একটা ওয়েবসাইটে সব লেখা যদি দিস ইজ এ ডেমো কন্টেন্ট থাকে, দেখতে খারাপ দেখা যায় না? তো মিনিংলেস কিছু ওয়ার্ড আছে যেগুলো ইউজ করলে ওদের মিনিং নাই, কিন্তু দেখতে মনে হয় যে একটা টেক্সটের ফরম্যাট। এইটাকে আমরা কি এর মতো বানাতে পারবো? কিভাবে বানাতে পারবো? ওইটাকে জাস্ট স্টাইল দিতে হবে, তাই না? আমরা এখানে লিখি, কি লিখবো? স্টাইল। এটাকে বড় করতে চাই, তাহলে কি লিখবো আমরা? ফন্ট সাইজ। ওইটার অত বড়ই চাচ্ছি, তাহলে কত করবো? 50 পিক্সেল। এখন আমরা একটু দেখি, দেখেন বড় হয়েছে না? এখন আমরা চাচ্ছিলাম যে এইটা বড় হয়েছে, ফাইন, ঠিক আছে। এটার নিচে একটা আন্ডারলাইন চাই, তাহলে কি করবো আমরা? ডেকোরেশন। গুড। কি লিখবো? আন্ডারলাইন। তো যখন আমরা এখান থেকে আসবো, এটা নিচে আন্ডারলাইন হয়েছে না? এটার কালার চাচ্ছি রেড কালার, করতে পারবো? তো কি লিখে দেবো? কালার রেড দিয়ে ক্লোন দিয়ে দিলাম। এখন যদি আমরা এখান থেকে একটা রিলোড দিই, রেড কালার হয়েছে না? চাচ্ছিলাম এটাও আমার এইরকম বড় হাতের অক্ষর হবে, তাহলে কি করবো আমরা? আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম। কি লিখবো? আপার কেস। আপার কেস। আরেকটা বিষয়, আমরা যে শেষে যেটা দিব সেটাতে সেমিকোলন না ইউজ করলেও চলবে। লাস্টেরটাতে, গত ক্লাসে বলেছিলাম যে লাস্টেরটার প্রায়োরিটি অলওয়েজ বেশি, তাই বলছিলাম না? আমরা এতটুকু লিখে যদি এখানে সেমিকোলন না দিই আমাদের কাজ হবে, কিন্তু এটাতে যদি সেমিকোলন না দিই তাহলে কাজ হবে না। সবসময় লাস্টে যাতে সেমিকোলন না দিলেও কাজ হবে, বা চেষ্টা করবো সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেওয়ার। কারণ পরে কোনো সময় দেখা যাচ্ছে এরপরে কিছু লিখতে হচ্ছে, তখন খেয়ালে নাই, তাই চেষ্টা করবো কমপ্লিট করার। এখন রিলোড দিই, দেখতেছি বড় হয়েছে, বড় হাতের অক্ষর হয়েছে। এখন এইটার এটার মধ্যে ডিস্টেন্স কি আছে? পার্থক্যটা কি আছে? ডিফারেন্সটা শুধুমাত্র এটা মোটা আছে, এটা চিকন আছে, একটা বোল্ডে আছে আর একটা আছে থিনে আছে। তো আমাদের এখন দরকার এটাকে মোটা করা দরকার। এখন ধরেন আপনারা আমাকে দেখেন নাই, আপনারা আমাকে কখনো দেখেন নাই, আমার কোন জিনিসটা জানলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে মানে মোটা না চিকন? আমাকে আপনারা দেখেন নাই কখনো, মানে আমার চেহারা দেখেন নাই, আমাকে কখনো দেখেনি নাই, ধরো অনলাইনে ক্লাস নিচ্ছে।
এখন আপনারা কি আমার সম্পর্কে কি জানলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে মোটা না চিকন? ওজন জানলে, আমি যদি বলি আমি 200 কেজি তাহলে বুঝবেন ভাই তো এইরকম মোটা। যদি বলি 100 কেজি তাহলে বুঝবেন যে না আছে মোটামুটি। যদি বলি 50 কেজি বুঝবেন যে একেবারে চিকন রোগা পাতলা, তাই বুঝবেন না? তাহলে ওয়েট বুঝে আমরা বুঝবো। সেই ক্ষেত্রে ফন্টের একটা ওয়েট আছে। ফন্টের কি আছে? একটা ওয়েট আছে। তো এই ওয়েটটা শুরু হয় মূলত 100 থেকে 900 আই পর্যন্ত হয়। এটা লেখার সিস্টেমটা আমি বলি। এটা লিখতে হয় এইভাবে 100, 200, 300 এইভাবে আসে। কত পর্যন্ত আসে? 900 পর্যন্ত আসে। 900 আই পর্যন্ত থাকে। আই মানে ইটালিক। আর এটা সব ফন্টের ক্ষেত্রে হবে না। আমরা যখন এই ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করা দেখবো, যেমন দেখি না, যেমন ওয়েডিং ওয়েবসাইট অথবা রেস্টুরেন্ট ওয়েবসাইট, এদের ক্ষেত্রে দেখি যে লেখাগুলো কি সুন্দর দেখা যায়, একটু পেঁচানো দেখা যায়, এরকম দেখা যায় না? তো সেই সিস্টেমে যখন আমরা যাবো তখন আমরা এই ওয়েটটা সম্পর্কে আর ভালো মতো ধারণা রাখতে পারবো। বাট এখন জেনে রাখি 100 থেকে 900 আই পর্যন্ত হয়। এখন এইটা কিন্তু শুরু হবে এমন ভাবে না যে 100, 1, 2, 3, 4, 5 এরকম করে না। এটার সিকোয়েন্স হচ্ছে 100, 200, 300, 400, 500 এইভাবে। 100 মানে এটা একেবারেই চিকন, একেবারে চিকন। 200 মানে তার থেকে একটু মোটা, 300 মানে তার থেকে একটু মোটা, 400 মানে তার থেকে একটু মোটা, এইভাবে করতে করতে 900-তে গিয়ে সে এক্সট্রা বোল্ড হয়ে যাবে, অনেক মোটা হয়ে যাবে। আমরা নর্মাল যে ফন্টগুলো লিখি, এখানে যে ফন্টটা লিখছি এটাকে বলা হয় রেগুলার ফন্ট। কি বলা হয়? রেগুলার ফন্ট। আর এইটার এই ওয়েটটা হচ্ছে 400। কত? 400। তাহলে আমরা মনে রাখবো যে 400 মানে আমাদের রেগুলার। 400 মানে কত? রেগুলার। 500 মানে সেমি বোল্ড, বা অনেক সময় 700 মানেও সেমি বোল্ড ধরে রাখা অনেকে। 700 মানে আমরা বলে থাকি 700 মানে ওটা বোল্ড, আর 900 মানে এক্সট্রা বোল্ড। ঠিক আছে? তাহলে কি বললাম? এখানে আমি একটু লিখে দিই মনে রাখার জন্য। 400, 500, 600 আসলে লাগে না, 700 আর 900, 800 প্রয়োজন হয় না। তাহলে এটা মানে কি? আমরা রেগুলার, এটা আমাদের রেগুলার। আর এটা আমাদের 700 মানে কত? এটা আমাদের বোল্ড। আর এটা আমাদের কত? এটা আমাদের বোল্ড, শুধু বোল্ড। আর এটা আমাদের এক্সট্রা বোল্ড। সরি বোল্ড বলতো না, এটা আমাদের সেমি বোল্ড। এটা আমাদের সেমি বোল্ড, এটা বোল্ড। আর 900 হচ্ছে আমাদের এক্সট্রা বোল্ড। এক্সট্রা বোল্ড এই প্যাটার্নে মূলত হয়। আর এই যে নিচে যেগুলো আছে এগুলো সব ফন্টে থাকে না, কিছু কিছু এক্সেপশনাল ফন্ট আছে যেগুলো চিকন বা মোটা এইভাবে দেখা যায়। বাট আমাদের কাজের ক্ষেত্রে কোনটা কোনটা প্রয়োজন? 400 দরকার, 500 দরকার, 700 আর 900। বেসিক্যালি আমাদের প্রয়োজন হয় 400টা, 500 আর 700। 900 সেরকম প্রয়োজন হয় না। আর 900 আই যেটা লিখলাম, 900 আই, এটার মানে হচ্ছে এটা একে তো মোটা হবে, সাথে ইটালিকও হবে। ঠিক আছে? আর এইগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো কবে? যখন আমরা এটার ফন্টের স্টাইলগুলো নিয়ে কাজ করব, তখন এটা সম্পর্কে বুঝতে পারবো। এখন শুধু ধারণা নিয়ে রাখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো একটা ফন্টে এই জিনিসটা নাই, কোনো একটা ফন্টে এটা নাই, তখন তো আর আমরা সেটা ইউজ করতে পারবো না। সেটা আমরা কেটে দিই, সেভ দিলাম। আবার কি বন্ধ হয়ে যাবে নাকি? রিলোড দিলাম। এখন এটাকে আমরা মোটা যাচ্ছি, তাহলে মোটা করতে গেলে কি করতে হবে বলেন? এই ফন্টের একটা ওয়েট দিতে হবে, আর ওয়েটটা হবে মোটা। মোটা মানে কত? আমরা 500 বলতে পারি, 700 বলতে পারি। তো এখানে আমরা দিব ফন্টের ওয়েট কত হবে? 700 দিয়ে দিলাম। এখানে কোনো পিক্সেল ইউজ করা যাবে না, কারণ এটা কোনো পরিমাপ না, জাস্ট এটা কি বলে মাধ্যম মাত্র। এখানে যদি আমরা লিখে দিতাম যে এটা বোল্ড হবে, ফন্ট ওয়েট বোল্ড, BOLD বোল্ড, এটা লিখে দিলেও এটা কাজ করতো। বাট আমরা সেটা লিখবো না। প্রফেশনালি কাজ করার জন্য আমরা কখনো এরকম বোল্ড, সেমি বোল্ড এগুলো লিখবো না। মনে থাকবে সবার? আমরা সবসময় মার্কগুলো ইউজ করবো। এখন এখান থেকে আমরা রিলোড দিলে দেখতে পাচ্ছি দুইটা সেম আছে না? এখন বলেন যে কোনটা H1 আর কোনটা প্যারাগ্রাফ ট্যাগ? এখন মানে কেউ ওই কোডটা না দেখে এটা দেখে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে আমরা দেখেন যে প্রথম দিন যেটা বলছিলাম যে 3-4টা 5-6টা ট্যাগ দিয়ে আমরা সাইট বানাতে পারবো, এটা পসিবল? কেন পসিবল? কারণ আমরা এখানে H1 যেখানে লাগতেছে আমরা নাও নিতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কাজ করতে পারি। ইভেন প্যারাগ্রাফ যেখানে লাগতেছে সেখানেও H1 দিয়ে আমরা কাজ করতে পারি। এটা যদি আমরা উইডথটা কমাই দিই, মানে যে রেশিওটা আছে এটা কমাই দিলে এটা ছোট হয়ে যাবে না? ছোট হয়ে গেলে আমরা সেটাকে প্যারাগ্রাফে কনভার্ট করতে পারতেছি। এখন দেখি আমরা যেটা আমাদের ছিল মোটা সেটাকে আমরা চিকন বানাতে চাই, এটা কিভাবে করব? যেটা মোটা ছিল সেটাকে চিকন বানাতে চাচ্ছি। এতক্ষণ তো করলাম যেটা চিকন ছিল মোটা করছি, ফন্ট ওয়েট দিয়ে করতে হবে, রাইট? তো ফন্ট ওয়েটের এখানে আছে, আমরা আবার লিখি ফন্ট ওয়েট কত দেবে এখন? রেগুলার মানে কত? 400। কমপ্লেক্স কোনো কিছু না, শুধু মাথায় রাখতে হবে আমি কি করব, এতটুকুই পার্ট। আমি যে এই সিকোয়েন্সে লিখতেছি আপনার এইভাবে সিকোয়েন্সে লিখতে হবে তা কিন্তু না, যে এইটার পরে এইটাই লিখতে হবে তবেই কাজ করবে তা না।
আপনি কখন কোনটা চাচ্ছেন সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে হোয়াট অ্যান্ড হোয়ার, কি করবেন আর কোথায় করবেন, এটা আইডেন্টিফাই করতে পারলে আপনার কাজ ইজি। কি করবেন আর কোথায় করবেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে দেখছেন এটা মোটা ছিল চিকন করতে পারছি, ওটা চিকন ছিল মোটা করতে পারছি। এখন আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে কিছু ধারণা রাখি। ধরেন এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ শিখছে না? অ্যাঙ্কর ট্যাগের কাজ কি ছিল? লিঙ্ক করা। ভুলে গেছেন? কি লিখতে হবে? SREF। এবার এখানে আমরা কোনো লিঙ্ক দিব না, আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এই হ্যাশট্যাগ মানে কি? এটা ডেট লিঙ্ক। এটার মানে কি? ডেট লিঙ্ক। এটাকে আমরা যদি এখন রান করে দেখি যে কেমন দেখা যায়। কেন আসতেছে না? কারণ আমরা সেভ দিই নাই। চলে আসে না এখন? এইটাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতে চাচ্ছি। এটা পসিবল? কিভাবে পসিবল? এটাকে আমাদের আগে বড় করতে হবে, তাই না? তো বড় করতে গেলে কি করতে হবে? এখানে একটি স্টাইল লিখতে হবে। তাহলে বড় করার ওয়ে মানে কি? স্টাইল লিখতে হবে। স্টাইলের মধ্যে আমরা এখানে কি লিখবো? ফন্ট সাইজ। ফন্ট সাইজ 50 পিক্সেল, ওটা অত বড়ই করে দিলাম। এবার আমরা এখান থেকে একটা রিলোড দিলাম। হয়েছে না বড়? এবার আমরা চাচ্ছিলাম যে এটা বড় হাতের অক্ষর হোক। তাহলে কি করতে পারি? টেক্সট ট্রান্সফর্ম। কি লিখবো? আপার কেস। তাহলে বড় করার সিস্টেমের মানে কি? আপার কেস হবে। ওয়েট, আপার কেস লিখে দিলাম। এখন যদি আমরা এখান থেকে 80টা রিলোড দিই, দেখতে পাচ্ছি এটা বড় হাতের অক্ষর হয়েছে না? চাচ্ছি এতক্ষণ তো আন্ডারলাইন দিলাম, এখন চাচ্ছি যে দিব না। এখন দিছি না? এখন দরকার আমার দরকার নাই। আমরা মনে রাখবো আমাদের কোডিং এর ভাষায়, মানে আমাদের এই HTML CSS এর ভাষায় কোনো কিছু নাই মানে নান, কোনো কিছু না মানে নান। মনে রাখবো কিভাবে? কোনো কিছু না না মানে নান, কিছু দরকার নাই তার মানে কি করবো? এখানে নান দিব। মনে থাকবে? কোনো কিছু নাই মানে নান। তাহলে এখানে আমাদের বর্ডার দরকার নাই, তার মানে নাম দিতে হবে। তাহলে টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন দিয়ে দেবো নাম। কোনো কিছু দরকার না হলে কি দেবো? নাম দেবো। এই যে নাই হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি এটা কালার করতে। তো কালার কিভাবে করব? এখানে দেব কালার। কালার কি কালার দেবো? এখানে দিলাম রেড কালার। আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, বাট আমরা রেড কালারটা দিলাম। হয়েছে না রেড কালার? এখন কেউ বুঝতে পারবে যে এইটা আসলে কি ছিল? বোঝাটা মুশকিল। এখানে দেখেন কার্সর রাখতেছি, হ্যান্ডল হয়েছে না? হ্যান্ডল হয়েছে না? কিন্তু এইখানে রাখলে আবার টেক্সটের মোডে আসতেছে। আমি চাচ্ছি যে এইখানে রাখলেও যেন সেটা কার্সরই হয়, মানে এরকম হ্যান্ড টুলের মতোই যেন থাকে। এখানে যখন রাখবো তখন কি হবে? সেটাও লিঙ্কের মতোই এমন থাকবে। আমরা তো এখন মানে এতদিন পর্যন্ত জানছি যেটা লিঙ্ক থাকে সেটাতেই শুধুমাত্র এরকম হ্যান্ড টুল হয়, আদারওয়াইজ হ্যান্ড টুল হয় না, তাই জানি না? বাট এখন আমরা দেখবো যে কোনো জায়গায় আমরা চাইলে সেটাকে হ্যান্ড টুলে কনভার্ট করতে পারি। কিভাবে করব? আমরা এইটাতে চাচ্ছি, ধরেন এটাতেই চাই, H1 চাই, তো এখানে লিখে দেবো কার্সর। কার্সর স্পেলিং ঠিক আছে? কার্সর, কার্সর লিখবো পয়েন্টার। কি লিখে দেবো? পয়েন্টার। পয়েন্টার দিতে পারি, লোডিং দিতে পারি, এরকম অনেকগুলো আছে। এই দেখেন হ্যান্ডল হয়েছে না? এটাও হ্যান্ডল, এটাও হ্যান্ডল। এটাকে লিঙ্ক আছে? লিঙ্ক নাই, বাট এটার লিঙ্ক আছে। বুঝতে পারছি মজার না বিষয়গুলা? আমরা একটা ইমেজ নিয়ে একটু কাজ করি। তার আগের কাজ করি, এটাকে আমরা একটু মিডিলে চাচ্ছি। আমরা তো মিডিলে দিতে পারি না, পারি? এই টেক্সটারে চাচ্ছি কি এটা মিডিলে আসুক। তো এই টেক্সটটাকে মিডিলে নিয়ে আসতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এখানে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। কোনো কিছুকে সেন্টার হোক, লেফট হোক, রাইট হোক, এটাকে ঠিক করে কি দিয়ে? অ্যালাইনমেন্ট দিয়ে। আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করছি, প্যারেড করছি, তো প্যারেড আমার কি বলছে? যে অ্যালাইনমেন্টটা সোজা করো। তো এই যে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্টের কাজটাই হচ্ছে সে কোন সাইডে যাবে, লেফট রাইটে যাবে নাকি মিডিলে যাবে, এই জিনিসটা সে আইডেন্টিফাই করে দিবে আসলে। তো ডিফল্ট ভাবে কি থাকে? লেফট সাইড থাকে। ডিফল্ট ভাবে কি থাকে? লেফট সাইড থাকে। শুধুমাত্র অ্যারাবিক লেটার যেগুলো থাকবে সেগুলো রাইট সাইড থেকে শুরু হবে, মানে রাইট টু লেফটে শুরু হবে। আর বাকিগুলো প্রত্যেকটা কোথা থেকে শুরু হয়? লেফট টু রাইট। তো এটা লেফট টু রাইট থেকে শুরু হয়েছে ডিফল্ট ভাবে। আমরা চাচ্ছিলাম যে এটা মিডিলে থাকবে। কোথায় চাই? মিডিলে চাই। তো মিডিলের জন্য কি করতে হবে? এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। যখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার লিখছি, দেখতে পাচ্ছি এটা মিডিলে চলে আসছে, আসে নাই? তাহলে আমরা এখন আমাদের যে বায়োডাটা তৈরি করবো, সেই বায়োডাটার উপর আমাদের নামটা দিতে পারি এইভাবে। মিডিল পজিশন নিয়ে আসতে পারি না? সুন্দরভাবে নিয়ে আসতে পারি। কিন্তু আবার যদি চাই যে এটা এই পাশে না এই পাশে হবে, তো দিতে পারবো। কিভাবে করব? ওটা টেক্সট লাইন, এটা এখানে সেন্টার আছে, আমরা দিয়ে দেবো রাইট। যখন আমরা রাইট দিব তখন দেখতে পাবো এটা রাইট সাইড থেকে শুরু হয়েছে।
এখন লিখতে গেলে এই সাইড থেকে লেখাগুলো এদিকে আসতে থাকবে। ক্লিয়ার বিষয়টা? তো রাইটটা আমাদের প্রয়োজন হয় না সেরকম। এটা ছাড়াও আরেকটা পার্ট আছে, সেটা আমরা দেখব। কিছু কিছু জিনিস আছে শেখার সময় শিখতে এইভাবে, যখন কাজে লাগবে তখন শিখলে সেটা মাথায় থাকবে, শুধু শুধু শিখে মাথায় থাকবে না। এটা যেমন সেন্টার এখন শিখতেছি মাথায় থাকছে, আরেকটা ট্যাগ আছে, সেন্টার নামে একটা ট্যাগ আছে। সেন্টার ট্যাগটা আমরা কখনোই শিখবো না, মানে কখনোই কাজে লাগাবো না, কারণ আমাদের কিছু সময় এই জিনিসটা সেন্টারের প্রয়োজন না হতে পারে, এখান থেকে প্রয়োজন হতে পারে। তখন আমি সেন্টার ট্যাগ দিয়ে সেন্টার নিয়ে এসে লাভটা কি হলো? লাভ হলো? লাভ হলো না। আমরা চাইলে সেন্টার ট্যাগ ইউজ করেও কিন্তু এটাকে মিডিলে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা কখনোই সেন্টার ট্যাগ ইউজ করবো না। প্রফেশনালি কাজের ক্ষেত্রে আমাদের সব কিছু নিয়ে কাজ করতে হয় না, কিছু কিছু স্পেসিফিক অংশ আছে সেগুলো দিয়ে কাজ করলে কাজ হয়ে যায়। শেখার তো শেষ নাই, শেষ আছে, হিউজ পরিমাণে শিখতে হয়, কিন্তু আমাদের কাজের পারপাসে কি কি শিখতে হবে সেগুলো আমাদের আগে, আর সেগুলোর মধ্যে মধ্যে আমরা ওইগুলা আননেসেসারি পার্টগুলো শিখে নেব। ওকে, আচ্ছা এখন আমরা দেখি, এতক্ষণ ধরে কি দেখলাম? ইনলাইন সিএসএস। কি দেখলাম আমরা? ইনলাইন সিএসএস। এবার আমরা দেখব, মানে এটা দেখলাম আমাদের ক্লাস টিচার, এখন ক্লাস টিচার যা যা বলছে সেগুলোর প্রায়োরিটি অনেক বেশি, সেগুলো অনুপাতে কাজ করছে। এবার আমরা চাচ্ছি ডিপার্টমেন্টাল হেড এসে কথা বলবে। কি বলবে? ডিপার্টমেন্টাল হেড এসে কথা বলবে। তাহলে ডিপার্টমেন্টাল হেডের কাজ কোথায় হবে? নিশ্চয়ই হেডের ভেতরে কাজ হবে, আর এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। কি বলা হয়? ইন্টারনাল সিএসএস। তাহলে ইন্টারনাল সিএসএস লেখার সিস্টেম কেমন? এখানে এসে আমরা লিখে দেবো স্টাইল। এটা কোথায় লিখবো? হেডের ভিতরে লিখবো। কোথায় লিখবো? হেডের ভিতরে লিখবো। স্টাইলটা আমরা ক্লোজ করলাম। আমি তিনটা মেথডে আপনাদেরকে দেখাচ্ছি, তিনটাতে কিভাবে কিভাবে লিখতে হয়। তো বলেন এটা লেখার সিস্টেম কোথায়? হেডের ভিতরে। আর এগুলো লেখার সিস্টেম কোথায়? ইনলাইন, মানে ওই ট্যাগের লাইনেই কাজ হবে, এর বাইরে কাজ হবে না। আর ডিপার্টমেন্টাল হেডের কাজ মানে ইন্টারনাল সিএসএস এর কাজ হচ্ছে হেডের ভেতরে কাজ হবে, হেডের বাইরে সে আসবে না। এখান থেকে সে ডিরেকশন দেবে, আসলে ডিপার্টমেন্ট হেড তাই দেয় না, সে অফিস রুমে বসে সে ডিরেকশন দেয় যে এইভাবে এটা করো, এইভাবে এটা করো, তো এখানেও সে তাই করবে। তো কি করবে সে? সে ধরেন বলতেছে আমরা এখানে আরেকটা ট্যাগ নিই, H3 নিই, H3টারে এখান থেকে ক্লোজ করে দিই। যখন আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এবার এখানে লিখে দিই যে একই লিখাই দিই কন্টেন্ট, লিখে দিলাম, সেভ দিই। এখন যদি আমাদের সাইডে এসে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে ওই লেখাটা চলে আসে, তাই না? এখন এটাকে কল করতে হবে। কল করবো কিভাবে? এখন এতক্ষণ ধরে কিন্তু আমরা যেটা শিখছি সেটা কখনো কল করি নাই। কল করছি, ডিরেক্টলি লিখে গেছি, বাট এখন থেকে এই ওয়ার্ডটাই হবে কল করা। কি করা? কল করা। তো কল করবো মানে কি? এইটাকে আমরা বলে দিব, মানে এইকে আমরা অফিস রুমে ডাকবো। কি করব? অফিস রুমে ডেকে নিব। তো অফিস রুম মানে কোথায় ছিল? এই স্টাইল ছিল। তো এখানে আমরা H3টাকে কল করলাম। যেহেতু H3 কে ডাকলাম, তার মানে ভেতরে তো অবশ্যই পারমিশন নিয়ে তার আসতে হবে। তো ওই জন্য মনে রাখেন যে সিস্টেমটা এমন। স্টাইলের ভেতরে লেখার নিয়মটা কেমন? আমাদের ট্যাগটা লিখতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কিভাবে কল করতে হবে? ট্যাগটার নাম লিখতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে আমরা লিখবো এটাকে কি চাচ্ছি? চাচ্ছি কালার। কি কালার চাই? ধরেন আমরা চাই গ্রিন কালার চাই। এখন যদি আমরা রিলোড দিই, আমরা দেখবো এটা গ্রিন কালার হয়েছে না? চাচ্ছি যে এটা একটু বড় চাচ্ছি, তাহলে কি করব? ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিলাম এখানে ধরেন যে 50 পিক্সেলে দিলাম আমরা। এবার যদি রিলোড দিই, বড় হয়েছে না? তার মানে যেটা ইনলাইনে কাজ করতেছিল সেটা কিন্তু এখানেও কাজ করছে। কাজ করে নাই? কাজ করছে। কিন্তু বলে দিয়েছিলাম একটা কথা, ইনলাইনের প্রায়োরিটি অনেক বেশি। অনেক বেশি না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি বলে দিই আবার স্টাইল, ধরেন এইটাতেই আমরা ইনলাইনেও লিখবো ইকুয়াল ডাবল কোটেশন। এখন এখানে আমরা চাচ্ছি যে এটা কালার হবে পার্পল ধরেন, তাহলে কোনটা পাবে? কেন গ্রিন পাবে না কেন? ইনলাইনে পাওয়ার বেশি, কারণ ক্লাস টিচার আমাকে যা বলবে আমি সেরকম করে চলবো। আমি তো আর ডিপার্টমেন্ট হেডের কথা শুনে চলবো না, কারণ ডিপার্টমেন্ট হেড বলে গেছে এক কথা, চলে গেল, শেষ। কিন্তু ক্লাস টিচারের সাথে আমার সবসময় থাকতে হবে। একটু এলোমেলো হলে পরে মায়ের আর আটবে না ছাড়া। এবার এখান থেকে গেলে দেখবো যে পার্পল কালার হয়ে গেছে, তাই পাইছে না? তো এইখানেও দেখেন এরা সেই জিনিসটাই মেনটেন করে। তো আমরা এখন চাচ্ছি যে ঠিক আছে এইটা না, আমি চাই যে ডিপার্টমেন্ট হেড যা বলবে তাই হবে, কারণ কিছু কিছু সময় ক্লাস টিচার ফলস বলছে, ডিপার্টমেন্ট হেড যা বলবে সেটাই ঠিক। তাহলে কি করব? এখানে সেটার ইম্পর্টেন্স দেবো। কি করব? ওটার ইম্পর্টেন্ট লিখে দেবো। ওই যে যেটা আমাদের দরকার যে উনি যা বলছে তাই হবে, তাহলে সেই ক্ষেত্রে সেই কালারের পরে আমরা কি দেবো? ইম্পর্টেন্ট দেবো। একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ইম্পর্টেন্ট দেবো। এটাকে আমাদের ভাষায় বলা হয় নট। কি বলা হয়? নট। তবে এখান থেকে রিলোড দিলে আমরা দেখছিলাম গ্রিন পাইছে, পাইছে না?
এখন আর ক্লাস টিচারকে সে মানতেছে না, কারণ সে জিনিসটা ঠিকঠাক বলছে। তাহলে যদি আমরা কোনো কিছু চাই যে এইটাই পাবে, তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা? অবশ্যই ইম্পর্টেন্ট দেবো, ইম্পর্টেন্ট দিলে তখন সেটাই পাবে। বুঝতে পারছি? তো বাকি কন্টেন্টগুলো লেখা সিস্টেম একই রকমের, তাই বাকিগুলো লিখে লিখে এখানে দেখালাম না। এখন আমরা আসবো এক্সটার্নালে। কোথায় আসবো? এক্সটার্নাল। এখন এক্সটার্নালে কিভাবে কাজ করতে হয় সেটা দেখবো। এক্সটার্নাল মানে কি বলছিলাম? বাইরের কোনো একজন কেউ। তাহলে আমাদের মেন ফাইলে যাই আমরা। তাহলে যেহেতু বাইরে বলছি, তাহলে বাইরে একটা ইউনিভার্সিটি আমরা বানাই। ইউনিভার্সিটির নাম রাখবো কি? সিএসএস। কি নাম রাখবো? সিএসএস। আর এই টিচারের নাম রাখবো হচ্ছে style.css। কি নাম রাখবো? style.css। তাহলে যেই টিচারটা আমার বাইরে থেকে আসবে তার নাম কি ছিল? style.css। কোন ইউনিভার্সিটির? সিএসএস ইউনিভার্সিটির। মাথায় রাখেন, গল্পটা মনে রাখেন, এটা একেবারে ইজি হবে। এগুলো আমার তো প্রয়োজন আর লাগবে না, তারপরে আমরা দিয়ে রাখলাম আপনাদের বোঝার ক্ষেত্রে। এখন যখন বাইরে থেকে কেউ আসবে তাকে গেট ক্রস করে আসতে হবে না, মানে দারোয়ানকে ক্রস করে আসতে হবে। এই দারোয়ানের নাম হচ্ছে লিঙ্ক। কি নাম? লিঙ্ক। গল্পটা সুন্দরভাবে মাথায় রাখেন, গল্প মনে রাখলে এটা ভুলই যাবে না। এটা আমাদের লিঙ্ক করতে কিন্তু খুব ঝামেলা হয়, কিন্তু এটার মিস্টেক যাওয়ার কোনো চান্সই থাকবে না। তাহলে দারোয়ানের নাম কি বললাম? লিঙ্ক। এখন দারোয়ান ফার্স্টে জিজ্ঞাসা করবে যে তুমি কেন আসছো। তুমি দারোয়ানের কোশ্চেন কয়টা থাকে? 3টা থাকে, 3 থেকে 4টা থাকে। তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো, এই তো তার মানে বলার ধরন। তো সে প্রথমে বলতেছে যে তুমি কেন আসছো, তোমার সাথে আমাদের কি সম্পর্ক। তাহলে কি করতে আমাদের? রিলেশনটা কি? দ্যাটস ওয়াই রিলেশন। প্রথম কোশ্চেন কি ছিল? যে তোমার সাথে আমাদের এখানে রিলেশন কি, কেন আসছো, কি বিষয় না বিষয়। তো প্রথম কোশ্চেন যে রিলেশনটা কি, সে বলতেছে যে রিলেশন হচ্ছে স্টাইল শিট। কি বলতেছে? স্টাইল শিট। এবার বলতেছে যে তুমি কি করাবা, তাহলে স্টাইল শিট তাহলে কি করাবা, তাহলে এখানে কি টাইপ, তার কি টাইপের। সে বলতেছে আমি টেক্সট অ্যান্ড সিএসএস, মানে টেক্সট গুলা নিয়ে সিএসএস এ কাজ করাবো। এটা দাঁড়ান বোঝাও না, দাঁড়ানোর প্রয়োজন নাই আর। এখন বলছে তুমি কোথা থেকে আসছো। কি বলছে? কোথা থেকে আসছো। সে তাহলে কোথা থেকে আসছো মানে কি কোন একটা ইউনিভার্সিটিকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক মানে HREF, তাই ছিল না? কোথা থেকে আসছে সে? সে আসছে সিএসএস ইউনিভার্সিটি থেকে style.css এই নামে। তখন তার সেলুট দিয়ে ভিতরে সাইডে দিল যে জান এবার। এটা হচ্ছে লিঙ্ক করার নিয়ম আর কি। দেখেন এই গল্প মাথায় রাখলে পরে এই লিঙ্ক করা ঝামেলা হবে। এখন এই যে বলছিলাম যে এই টাইপটা তার না জানলেও চলে, অপশনাল। আমরা সিএসএস লেখার ক্ষেত্রেও এই টাইপটা না দিলেও চলবে, শুধুমাত্র রিলেশন আর এইটা, এই দুইটা ইউজ করলে আমাদের কাজ হবে। বাট আমরা চেষ্টা করব টাইপটা এখানে ইনক্লুড করার। মনে থাকবে সবার? তাহলে কি আসলো, আমরা এখন সিএসএস কে কল করে ফেললাম। এবার আমরা নতুন একটা কিছু দিই এখানে, সাপোজ h2 দিই নাকি, h2 দিলাম, দিয়ে এখান থেকে ক্লোজ করে দিই। এবার লিখি আমরা কন্টেন্ট, লিখে সেভ দিলাম। এবার এইটাকে আমরা কল করবো এক্সটার্নালের বিষয়ে, মানে এক্সটার্নাল বোর্ড বসাইছে, আপনারা একটা এক্সাম নেবে এখন। তো সেটা কিভাবে নিবে আমরা একটু দেখি। আসছে না? এখন এক্সটার্নাল যেহেতু আছে, তাহলে এক্সটার্নালকে আলাদাভাবে আমাদেরকে অন করতে হবে। তো অন করতে গেলে এইটাকে আমাদের আসতে হবে ইজেড উইথ নোটপ্যাড প্লাস প্লাস। কোথায় আসবো? ইজেড উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখন আমরা কোনটা নিয়ে কাজ করবো? h2 নিয়ে কাজ করবো। তো এখানে আমাদের কল করতে হবে h2। এবার এখানে ইন্টারফেস করবো। কি চাচ্ছি? কালার। কালার কি কালার চাই? ধরেন অরেঞ্জ কালার চাই। এখন আমরা একটু রিলোড দিই, হয়েছে না অরেঞ্জ? চাচ্ছি একটু বড় করতে, তাহলে কি করবো? এখানে একটু ইন্টারফেস করবো, লিখবো টেক্সট। আচ্ছা আমরা বড় করি, তাহলে ফন্ট সাইজ চাচ্ছি দেন 50 পিক্সেল। এখান থেকে রিলোড দিলে দেখতে পারবো বড় হয়েছে না? আবার চাচ্ছিলাম যে এটা একটু মানে বড় হাতের অক্ষর হবে, তাহলে কি লিখবো? টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ আপার কেস। হ্যাঁ সবগুলো বড় চাচ্ছি, তো আপার কেস, আপার কেস। এবার যদি আমরা রিলোড দিই দেখবো এগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে। হয়েছে না? লেখার ধরন কোনটা ভালো লাগলো? এইটা বেশি সুন্দর মনে হচ্ছে না? আমাদের এখানে ভুলগুলো দেখতে পাচ্ছি। এখানে যদি এটা কেটে দিই, দেখেন আমার মনে হচ্ছে যে এটা ভুল আছে, বোঝা যাচ্ছে না? ভুল আছে, বাট এখানে ঠিক করতেছি, দেখেন আবার ঠিক আছে। তাহলে এইটাতে আমাদের সুবিধা বেশি না? ওই যে বলেছিলাম যে এক্সটার্নাল আপনাকে জাজমেন্ট করতে পারে আপনি জেনুইন কিনা। নিজের ক্লাস টিচার বা ডিপার্টমেন্ট হেড সবসময় চাবে যে আমার এনাকে আমি যদি 5 মার্ক বেশি দিয়ে দিই আমার তো লস নাই। বাট এক্সটার্নাল চাইবে যে ও আসলে জেনুইন কিনা সেটা আমি চেক করে দেখি। তো এই জন্যই আমরা কাজ করবো কোথায়? এক্সটার্নালে কাজ করব। ইনলাইন বা আমরা ইন্টারনালে কাজ করবো না তেমন একটা, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এইখানে কাজ করতে যাচ্ছি, দেখেন এটা হজবরল হয়ে গেছে না?
কোথায় কাজ করব, কোনটাতে কি করব না করবো, এটা একটা ঝামেলার বিষয়। ঝামেলা গেছে না? তো সেই ঝামেলা যাতে না হয় এই জন্য আমাদের কাজ হচ্ছে এই এক্সটার্নালে, অথবা আমরা কাজ করবো ইন্টারনালে। আবার যদি আমরা ইন্টারনালে কাজ করি, এখানেও দেখতে পাচ্ছি যে অনেকগুলো লেখা হয়ে যায়, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় বোঝাটা। এখন যদি আমরা এখানে ইনলাইনে লিখে দিই একটা কালার, তাহলে পাবে কোনটা বলেন? এক্সটার্নাল পাবে নাকি এখানে পাবে? আমরা স্টাইল লিখে দিই, এখানে লিখলাম হচ্ছে ধরেন তো এটার কালার পাবে, ধরেন কি কালার দেবো? টমেটো কালার দিই না একই রকম হবে? কালারই খুঁজে পাচ্ছে না, পিঙ্ক কালার। ওকে, দিলাম মেয়ে কালার, দিলাম মহিলা কালার, বোঝাই যায় না তো। এইটা দিলাম, দেখেন এইটা পাইছে, বাট আমরা চাচ্ছিলাম কোনটা, যে এই কালার ভালো লাগতেছে না, আমরা এখানে যে দেবো সেটার প্রায়োরিটি বেশি, তাহলে এই অরেঞ্জটা আমরা চাচ্ছি। তখন কি করবো আমরা? ইম্পর্টেন্ট। এই কিবোর্ডটা মেবি ছোট, এই দেখেন ইম্পর্টেন্ট আসছে না? হয়েছে? বুঝতে পারছি? আর এখানে দেখেন আরেকটা ভালো বিষয় হচ্ছে, আমরা ইম্পর্টেন্ট কিন্তু লেখাটা রেড মার্ক আসছে, মানে বুঝতে পারতেছি আসলে স্পেলিং ভুল আছে কিনা। এটা খুব সুন্দর লাগতেছে না এখন দেখতে? এর থেকে আরো ভালো হয়ে আছে, সমস্যা নাই, শিখবো আমরা এদিকে। এবার আমরা কোনো একটা ইমেজ নিয়ে কাজ করি, একটা ইমেজকে একটু ছোট বড় করি। হ্যাঁ, ইমেজ দিতে গেলে কি করতে হবে? আইএমজি ফর ইমেজ ট্যাগ, এটা সোর্স থেকে নিয়ে আসতে হবে যে কোথায় আছে, ইকুয়াল ডাবল কোটেশন। যাদের ইমেজ নিয়ে প্রবলেম ছিল তারা সেই ইমেজের প্রবলেমটা এখন সলভ করে নেন। ফ্যানটা কি খোলা আছে নাকি? না থাকলে ফ্যান দিয়ে দেন। দেখেন যাদের ইমেজ নিয়ে প্রবলেম ছিল, যে ইমেজ আসতেছে না আমার ইতে, তাদেরটা ক্লিয়ার হয়ে নেন। আরেকটা দেবো আমরা অল্টারনেটিভ টেক্সট, যদি ইমেজ না পাই তবে এই জিনিসটা পাবে। তাহলে কি লিখবো? অল্টারনেটিভ টেক্সট, ALT। এখানে আমরা ইমেজটা দিব। তো ইমেজ কিভাবে দিব? আমরা পিসি থেকে হোক আর যে কোনো জায়গা থেকে হোক না কেন, আমরা আগে ইমেজটা ডাউনলোড করে নেব বা নিয়ে আসবো। আমাদের পিসিতেও থাকতে পারে বা আমাদের অনলাইন থেকে নিয়ে আসা লাগলেও লাগতে পারে। আমরা ইমেজেস নিলাম, একটা ছবি আমরা ডাউনলোড করে নেব। তো যে কোনো একটা ছবি আমরা ডাউনলোড করে নিই, চেষ্টা করবো PNG আর JPG ফরম্যাটগুলো নেওয়ার চেষ্টা করব। আর এটার জন্য ভালো একটা সাইট আছে যেখান থেকে আমরা ইমেজ নামাতে পারবো, সেটা হচ্ছে পিক্সঅ্যাবে। কি বললাম? পিক্সঅ্যাবে। এই পিক্সঅ্যাবে থেকে আমরা নিয়ে আসবো, কারণ পিক্সঅ্যাবে ছবিগুলো খুবই সুন্দর হয়। সুন্দর হয় বলতে যেখানে রেজুলেশনটা ভালো থাকে। আপনি ধরেন ফ্লাওয়ার চাচ্ছি, দেখবো যে ফ্লাওয়ার আসছে, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার আসছে, দেখছেন না? কপিরাইট আছে, কিছু কিছু আছে যেগুলো পারমিশন দেয় না, সেগুলো তো অবশ্যই কপিরাইট। তবে এখান থেকে নিতে পারবো, খুব ভালো রেজুলেশনের পাবো আমরা। আবার এখানে যদি আমরা চাই যে রেড শেপে, রেডের দরকার, যে রেড ফ্লাওয়ার দরকার, দেন আমরা এখানে সার্চ দিলে আমরা সেই রকমের ফ্লাওয়ারগুলো পেয়ে যাচ্ছি। অন্য কিছু কিন্তু আসতেছে না, শুধু ওই রিলেটেড জিনিসগুলোই আসছে। তাহলে আমাদের ওয়েবসাইট যখন আমরা বিল্ড করবো, সেই ক্ষেত্রে আমাদের খুব সুন্দর হবে না? যেই রিলেটেড কন্টেন্ট চাচ্ছি সেই রিলেটেড আমরা এখানে ইমেজগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে নিই। কোনটা নেব? সবই তো ভালো লাগে। এটা ভালো লাগতেছে না, এটাই নিই। এটা আসলে ভালো লাগতেছে না। এবার এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোডটা আমরা বাছাই করে নেব যে কোথায় হবে। এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, সমস্যা নেই, আমরা আমাদের ফাইলে নিব। এটাকে আপনি কপি করবেন, এই যে নাম এটা আছে না, কপি করবেন, অথবা যেই লোকেশনে আপনার ফাইলটা সেভ করা আছে সেই লোকেশনে গিয়ে সেভ করবেন। আর যদি কোনো সময় ডাউনলোডে বা অন্য কোনো জায়গায় সেভ হয়েও যায়, সেখান থেকে এটাকে কপি করে নিয়ে আসবেন। এখান থেকে এইভাবেও কপি করতে পারেন, আবার চাইলে Ctrl+C দিয়ে কপি করতে পারেন। এখন আমরা আসবো কোথায়? আমাদের ডেস্কটপে ক্লাস 3-তে। ক্লাস 3-তে এসে আমাদের যে ইমেজেস ফোল্ডার ছিল, সবাই খেয়াল, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা রাখবো, ইভেন যেভাবে রাখতেছি ঠিক সেইভাবেই রাখবো। এখান থেকে পেস্ট করে দিলাম। এবার এই যে নামটা আছে না, এত বড় নামের দরকার নেই, আমরা লিখবো 1.jpg, ঠিক আছে? ছোট নাম রাখবো। এই যে সোর্স আছে, এখন কি লিখবো? কোন ফোল্ডারের ভেতরে ছিল সেটা? এটা ইমেজেস ফোল্ডারের ভেতরে 1.jpg নামে ছিল, তাই ছিল না? তো আমরা এই ইমেজেস ফোল্ডারটাকে এখানে কল করতে হবে ফার্স্টে। তাহলে এখানে কল করবো কি? ইমেজেস ফোল্ডার। এই ফোল্ডারের ভেতরে কোন অপশন ছিল? 1.jpg। হয়েছে না? সেভ দিলাম। এখন আমরা একটা রিলোড দিলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটে আমাদের ছবিটা চলে আসছে, আসে না? ইভেন রেজুলেশনটাও খুব ভালো মতো আসছে। আমরা গুগল থেকে ডাউনলোড দিলে দেখেছি ছবিটা হয় ছোট আসছে অথবা এক্সেস বড় হয়ে গেছে, বাট এখান থেকে দেখেছি রেজুলেশনটা খুবই সুন্দর। এখন যদি এটাকে ছোট করতে চাই, কি করবো আমরা?
আমরা তো ছোট করতে পারি না, পারি? ছোট করতে গেলে আমাদের এখন আসতে হবে এই ইমেজটা আছে না, এই ইমেজটার এখানে আমরা স্টাইল লিখেও কল করতে পারবো, আবার যদি চাই যে এইখানে কল করবো তাও পারবো, আবার যদি চাই যে এক্সটার্নালে কল করবো তাও পারবো আমরা। তো আমরা চেষ্টা করবো এক্সটার্নালে করা। এক্সটার্নালে আমরা কল করলাম, মানে ট্যাগটা কল করার সিস্টেম তো দেখালাম যেভাবে ট্যাগটা কল করতে হয়। এখন আমরা একে বলে দেবো যে তোমার হাইট উইডটা তুমি কি ছোট হও, যেমন এখানে দেখেন অনেক বড় আছে, এটাকে বলা হয় ওয়াইড, কি বলা হয়? ওয়াইড। আর এটা হচ্ছে হাইট। তো আমরা কি চাচ্ছি? উইডটা ছোট চাচ্ছি। তো এখানে আমরা লিখে দিব উইড, উইড লিখে দিলাম 300 পিক্সেল, যেটা 300 পিক্সেল 300 পিক্সেল ছোট হবে। ছোট হয়েছে না? খুব সুন্দরভাবে কিন্তু ছোট হয়ে গেছে। আমরা যদি বড় চাই বড় করতে পারবো না? চাইলে বড়ও করতে পারবো, চাইলে ছোটও করতে পারবো এখন থেকে। আর আমরা হাইট নিয়ে কাজ করবো না, কারণ হাইট নিয়ে কাজ করলে এই জিনিসটা টানাটানি হয়ে যায়। আমি একটু দেখাই হাইট নিয়ে কাজ করলে কি সমস্যাটা আমাদের হয়। যদি আমরা হাইট নিয়ে কাজ করি, দেন হাইট 500 পিক্সেল দিলাম, এখন দেখবো যে এটা রেজলিউশনটা খারাপ হয়ে গেছে। এই দেখেন, মানে মনে হচ্ছে এমনি জোর করে টানছে, তেমন হচ্ছে না? অনেকটা ওই যে চুইংগামের মতো মনে হচ্ছে, যেটা ধরে এরকম টানা হয়েছে। তো সেটা আমরা করবো না, আমরা হাইটটাকে এখানে ক্যান্সেল করে দিই। তাহলে কি করলাম আমরা? উইডটাকে খুব সুন্দর করে ছোট করতে পারলাম, চাইলে থেকে বড় করতে পারবো আমরা। আচ্ছা, তো এতটুকু সবাই বুঝতে পারছি? সুন্দরভাবে বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? তো আমরা এখন একটা নতুন টপিক নিয়ে কাজ করব। তাহলে আমাদের কি কি শিখলাম আমরা? সিএসএস কিভাবে লিখতে হয় সেই নিয়মটা আমরা জানলাম, সিএসএস এ কিভাবে ওইটাকে স্টাইল করা যায় সেই জিনিসটা আমরা জানলাম। এখন আমরা দেখব কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। কি শিখবো? টেবিল তৈরি করতে হয়। এতক্ষণ ধরে যা দেখালাম এটা হচ্ছে লেখার নিয়ম শেখালাম, যে এইভাবে লেখার প্রসেসটা। এখন আমরা শিখবো কিভাবে এটা এক্সিকিউট করতে হয়, কিভাবে কাজে লাগাইতে হয়। তো কি চাচ্ছি? টেবিল তৈরি করতে চাচ্ছি। আমরা একটু টেবিল তৈরি করার জন্য টেবিল একটু বানাই আসি। টেবিল হয় কেমন? একটা ছক আর কি। একটা টেবিল হয় বেসিক্যালি এরকম। আপনারাও চেষ্টা করবেন এরকম আগে ড্র করে নেওয়া। ড্র করে নিলে আপনার কাজটা খুব ইজি হবে। আর যখন ড্র ছাড়া আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন কাজের সময় লাগবে অনেক বেশি, কারণ আপনার তো কনসেপ্ট নাই। ধরেন এটা আমাদের টেবিল, এতটুকুই থাক। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করি। বেসিক্যালি এরকমই টেবিল থাকে না, এখানে 4টা 5টা 6টা যতগুলো থাকবে। এটাতে আরেক রকমের টেবিল পাওয়া যায়, এটাতে এক রকমের টেবিল পাওয়া যায়, আরেক রকমের টেবিল পাওয়া যায়, যেমন বকেয়া বেতন এরকম দেওয়া থাকে, যে উপরে লেখা আছে বকেয়া বেতন, নিচে আবার 2টা পার্ট থাকে, ভাগ থাকে, এরকম অংশ থাকে না। এই টেবিলগুলো আমরা নেক্সট ক্লাসে আবার করবো। আজকে আমরা বেসিক টেবিলটা সম্পর্কে জানবো। একদিনে সব চাপ নিলে দেখা যাচ্ছে ভুলে যাবো। এটাকে বলা হয় পেইন্ট। পিসিতে ডিফল্ট ভাবে থাকে, আপনি এখানে সার্চ দিবেন PINT পেইন্ট লিখে, ঠিক আছে? এটা ডিফল্ট ভাবে থাকবে, সব পিসিতেই থাকবে। আবার থাকে এরকম যে ফোন নাম্বার, এখানে লেখা আছে পার্সোনাল ফোন নাম্বার, এখানে অফিসিয়াল ফোন নাম্বার। আবার ইমেল, পার্সোনাল ইমেল, অফিসিয়াল ইমেল, এমন থাকে না? তো এই প্রসেসগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে, বাট দেখাই রাখলাম যে এরকম হয়। আর আজকে আমরা শিখবো এইরকম বেসিক একটা টেবিল বানানো শিখবো, ঠিক আছে? তো দেখি আমরা পারি কিনা। তো এই জন্য কি করবো, আমরা এই পার্টগুলো সব কেটে দিই, এগুলোর প্রয়োজন নাই এখন, বুঝতে তো পারছেন? শুধুমাত্র আমাদের সিএসএসটা কল করা থাক, যেহেতু স্টাইল করবো না। এটাকে কেটে দেওয়ার বোঝাতে হবে নাকি বুঝতেন সবাই? বুঝেন নাই? একবার ভিডিও দেখে নেন, তাহলে বুঝে যাবে, আশা করা যায়। আচ্ছা, তো এখন আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করতে গেলে আমাদের কি কাজ করতে হবে এখানে খুব সুন্দরভাবে খেয়াল করেন। প্রথমে এই যে অংশটুকু আছে হোল টেবিলটা, এটাকে বলা হয় টেবিল। কি বলা হয়? টেবিল। এটা কি? পুরো অংশটুকু একটা টেবিল। এই টেবিলের ভেতরে যে পার্টটা আছে এটাকে বলা হয় টেবিলের বডি। কি বলা হয়? টেবিলের বডি। তারপরে এইখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে, যেমন এইটা ধরেন একটা রো, এটা রো না? তারপরে এইটা একটা রো, দেন এইটা আরেকটা রো, এইটা আরেকটা রো, এইভাবে প্রত্যেকটা রো আছে না? আর এইগুলোকে লম্বা লম্বি, এটাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। তাহলে রো কোনটা? এইরকম যেটা যাবে সেটা রো, আর এইরকম যেটা যাবে সেটা কলাম। তো আমাদের কাজ হচ্ছে এই রো আর কলামটা নিয়ে বেসিক্যালি আমাদের কাজ। তো এখানে আমরা দেখতেছি যে রো গুলা, এই যে রোটা আছে না, এই রোটা কিসে আছে? টেবিলে আছে, দ্যাটস ওয়াই এর নাম টেবিল রো। কি নাম? টেবিল রো। প্রথম যে অংশটুকু আছে এটাকে বলা হয় হেডিং। কি বলা হয়? যে কোনো টেবিলের প্রথম পার্টে থাকে এখানে সিরিয়াল নাম্বার, এখানে তার নাম, এখানে তার ইমেল অ্যাড্রেস, এরকম থাকে না? এই অংশটাকে বলা হয় হেডিং। কি বলা হয়? হেডিং। টেবিলের হেড, টেবিল হেডার অথবা টেবিল হেডিং।
আর নিচের যে পার্টগুলো থাকে এগুলো বলা হয় কন্টেন্ট। কি বলা হয়? কন্টেন্ট। মানে এখানে টেবিলে যে ডেটাগুলো দিব সেই ডেটা দেওয়ার জায়গা, তাহলে একে বলা হয় আরেক ভাষায় টেবিল ডেটা। কি বলা হয়? টেবিলের ডেটা। শুধুমাত্র প্রথম যে রোটা থাকবে সেই রোকে বলবো আমরা টেবিল হেড। কি বলবো? টেবিল হেড অথবা টেবিল হেডার। আর নিচে যতগুলো মানে রো থাকবে প্রত্যেকটা রোর নাম কি হবে? টেবিল রো অথবা কন্টেন্ট, টেবিলের কন্টেন্ট। ঠিক আছে, মনে থাকবে সবার? ওকে, তো আমরা সেইভাবে এখানে কল করি। প্রথমে তাহলে কি বললাম? হোল বডিটার নাম কি? টেবিল। দ্যাটস ওয়াই এখানে লিখবো টেবিল। টেবিলটা লিখে টেবিলটাকে ক্লোজ করলাম। টেবিলের ভেতরে যতটুকু জায়গা আছে এর নাম কি? টেবিল বডি। তো এখানে লিখবো টি বডি। কি লিখবো? টি বডি। এটা লিখলেও চলে, না লিখলেও চলে, বাট আমরা লিখবো। ঠিক আছে, তারপরের অংশটাকে কি বললাম আমরা? এই যে এরকম করে পার্ট ছিল না, এরকম করে পার্ট ছিল, তো এই প্রত্যেকটা পার্ট একটা রো ছিল, টেবিলের রো ছিল না, তো আমরা ফার্স্টে টেবিলের রোটা কল করব। তো এখানে কি লিখবো? টিআর ফর টেবিল রো, টিআর ফর টেবিল রো। তো টেবিল রোটাকে আমরা এখানে ক্লোজ করলাম। এখন টেবিল রোর ভেতরে কি ছিল? টেবিল রোর ভেতরে প্রথম যে অংশটুকু নিয়ে কাজ করতেছে প্রথমটার ভেতরে ছিল আমাদের টেবিলের হেডিং গুলো ছিল, তাই ছিল না? টেবিলের হেডিং ছিল। তো এই টেবিলের হেডিংটা ছিল কিসের ভেতরে? টেবিলের রোর ভেতরে। ফার্স্ট রোর ভেতরে টেবিলের ডেটা মানে হেডিং গুলো ছিল। তো আমরা এখানে সেই হেডিং গুলো এখন কল করবো। এই যে রোটা কল করছি, এখন হেডিং কল করতে হয় টি এইচ দ্বারা অথবা টি হেড দ্বারা। কি দ্বারা? টি এইচ অথবা টি হেড দ্বারা। আমরা ইউজ করবো টি এইচ, আমরা কখনো টি হেড ইউজ করবো না। কি ইউজ করবো? টি এইচ ইউজ করবো। টি এইচটারে ক্লোজ করলাম। এবার এখানে আমরা লিখতে পারি যে এটা সিরিয়াল নাম্বার। এরকমই আমরা 3-4টা দিয়ে গেলাম। এখানে লিখে আমরা নেম, এটা দিলাম আমাদের ফোন নাম্বার, এটা দিলাম আমাদের ইমেল অ্যাড্রেস, এইটা দিলাম ধরেন আমাদের হচ্ছে অ্যাড্রেস, এটা দিলাম আমাদের রেজাল্ট। এরকম একটা ফরম্যাট আমরা তৈরি করলাম। যতগুলো ইচ্ছে ততগুলো তৈরি করতে পারবেন। এটা আমরা তৈরি করলাম। এখন এই যে হেডগুলো আছে, হেডের কন্টেন্ট দিতে হবে না? প্রথম পার্টে দেখেন আমরা হেডগুলো তৈরি করছি, এই যে হেডিংগুলো দিচ্ছি এখানে। এখন এই হেডিং এর তো কন্টেন্ট দিতে হবে। সিরিয়াল নাম্বার 1 2 3 4, দেন নেম আছে, নামগুলো ফিল আপ করতে হবে, অ্যাড্রেসগুলো ফিল আপ করতে হবে, ফোন নাম্বার ফিল আপ করতে হবে। তো এই যে কন্টেন্টগুলো ফিল আপ করবে এখন তার জন্য আমাদের কাজ করতে হবে। তো কন্টেন্টগুলো কোথায় থেকে ফিল আপ করতেছি? সেকেন্ড রো থেকেই করতেছি, তাই করতেছে না? সেকেন্ড রো থেকেই করতেছি। তো এই রোকে কি বললাম? টেবিলের ডেটা। কি বলছি? টেবিলের ডেটা। তো ফার্স্টে রো দিতে হবে, তার ভেতরে টেবিলের ডেটা যাবে। সেখানে কল করি টিআর। কঠিন লাগতেছে? এবার এর ভেতরে কি দিব আমরা? টেবিলের ডেটা দিব। তো ডেটার মানে কি? টিডি ফর টেবিল ডেটা। বলেন টিডি ফর টেবিল ডেটা। এখন আমরা এখানে কি লিখছিলাম? সিরিয়াল নাম্বার। তাহলে সিরিয়াল নাম্বার এখানে লিখে দিই 01। এবার এখান থেকে আমরা অনেকগুলো দিয়ে দিই। তারপরটা কি লিখছিলাম আমরা? নাম লিখছিলাম, আমি একটা নাম দিয়ে দিই। তারপরটা কি লিখছিলাম আমরা? ফোন নাম্বার। তারপরটা কি লিখছিলাম? ইমেল অ্যাড্রেস, তাই না? তারপরটা কি লিখছিলাম? অ্যাড্রেস লিখছিলাম। তো আমরা এখানে অ্যাড্রেস লিখে দিই। তারপরটা কি লিখছি? রেজাল্ট লিখছি, সেভ দিয়ে দিই। তো এইরকম কন্টেন্ট কিন্তু আমাদের বাকি টেবিলগুলোতেই পড়বে, তাই না? শুধু প্রথমটা হেডিং থাকবে, বাকি সবগুলোতে আমাদের ডেটাগুলো থাকবে। তো আমরা কি করতে পারি? এই রোটায় কপি করতে পারি, পারি না? এই রোটাই জাস্ট বারে বারে হবে। আপনারা কি করবেন? এই রোটা কপি করার পরে এখানে প্রত্যেকটা চেঞ্জ করে দেবেন। যেহেতু ডাইনামিক না, রিপিটলি চেঞ্জ হবে না, আপনাকে চেঞ্জ করে দিতে হবে এখন। তো প্রত্যেকটা কন্টেন্টে এসে আপনি এগুলো সব চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এবার আমরা একটু রান করে দেখি আমাদের সাইটটা কেমন দেখা যায়। হয়েছে না? প্রথমটা আমাদের টেবিলে হেডিং আসছে। আপনারাও একটা কাজ করবেন, কখনোই এটা একেবারে এইভাবে মানে অল্প একটু করার পরে আপনারা এরকম রান করে দেখবেন না। টোটালটা কমপ্লিট করবে, রান করে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে হেডিং কোনটা হলো, আমাদের কন্টেন্ট কোনগুলো হলো। দেখেন প্রথমে আমাদের হেডিং হয়েছে না? মোটাই হয়েছে, হেডিং এর মতো একটা ইন্টারফেস আসছে। সেকেন্ড অপশন যেটা দেখছি সেটা কন্টেন্টের মতোই আসছে। এইগুলো সবই ঠিক আছে, আমরা যেমনটা বানাইতে চাইছিলাম তেমনই হয়েছে, বাট এরকম বর্ডার আসে নাই। বর্ডার আসছে? বর্ডার আসে নাই। এই বর্ডার নিয়ে আসতে গেলে আমাদের কোথায় যেতে হবে? স্টাইলে যেতে হবে। এখন আমরা স্টাইল থেকে বর্ডারগুলো করব। এখন স্টাইলে এগুলো কল করতে হবে। তো প্রথমে এগুলো আমরা কেটে দিই। প্রথমে আমরা কল করবো মুরব্বিকে। কাকে?
মুরব্বি মুরব্বি। তো মুরব্বির নাম হচ্ছে বডি। মুরব্বির নাম কি? বডি। তারপরে অপশন আছে আমাদের টেবিল। আমরা কল করবো টেবিলকে। তো এখান থেকে টেবিল কল করে দিলাম। টেবিলে পরে কি ছিল? টি বডি। এইভাবে প্রত্যেকটা কল করবো। তারপর কি ছিল? টিআর, তারপরে টিএইচ, তারপরে টিডি। আর তো কোনো কিছু ছিল না, আর কোনো কিছু কল করার দরকার নেই। আমরা এইভাবেও কল করতে পারি। কল করার আরেকটা সিস্টেম আছে, আমি সেটাও দেখাই। আমরা যখন প্রফেশনালি কাজ করবো তখন এইভাবে কল করবো না, আমরা তখন কল করবো এইভাবে যে টেবিল আছে, টেবিলের ভেতরে কে ছিল? টেবিলের ভেতরে ছিল টি বডি, তাই ছিল না? টি বডির ভেতরে কে ছিল? টি বডির ভেতরে ছিল টিআর। টিআর এর ভেতরে কে ছিল? টিএইচ ছিল। টিএইচ এর পরে আর কি ছিল? টিআর ছিল। টিআর এর মধ্যে দুইটা ছিল না, একটা টিডি ছিল আর একটা টিএইচ ছিল, তাই তো? আমরা যখন প্রফেশনালি কাজ করবো তখন আমরা এইভাবে কাজ করবো, আর যখন সিঙ্গেল কোনো একটা কোনো কিছুর জন্য কাজ করবো তখন আমরা কাজ করবো এইভাবে। তো আমরা এখনকার জন্য কাজ করবো এইভাবে, আর যখন ইন ফিউচারে আমরা কাজ করবো তখন আমরা এইভাবে কাজ করবো। বুঝতে পারছি? এখন আমাদের এইভাবে বোঝার দরকার নাই, এখন আমরা বুঝবো এই সিস্টেমে। ঠিক আছে, এটাকে আমরা কেটে দিলাম। এখন দেখেন আমাদের বর্ডার দরকার না সবগুলাতে? আমাদের সাইডটাতে আসি, প্রত্যেকটা পার্টে একটা করে বর্ডার দরকার নাকি? এখন প্রত্যেকটা পার্টে যদি একটা করে বর্ডার দিতে চাই তাহলে আমাদের সবগুলোতে লিখতে হবে যে বর্ডার এখানে, বর্ডার এখানে, বর্ডার, এভাবে লিখতে হবে। তো আমরা এভাবে লিখবো না, আমরা একসাথে একটাতে কল করে দিব, সবগুলোতে পেয়ে যাবে। সেটা সিস্টেম কি? আমরা এইগুলা প্রত্যেকটাকে বলে দেবো একসাথে কল করব। কল করার নিয়ম কেমন? এখানে লিখবো টেবিল, তারপর একটা কমা দিব, কমা দিয়ে লিখবো টি বডি, তার একটা কমা দিব, তারপর লিখবো আমরা টিআর, কমা দিয়ে টিডি, কমা দিয়ে টিএইচ। দেখেন আমি টিডিটা আগে লিখছি, টিএইচ পরে লিখছি, আবার এখানে টিএইচটা আগে আছে, টিডি পরে আছে। তো এটা কোনো কিছু ম্যাটার করবে না, এখানে যে কোনোটা যে কোনো জায়গায় যাইতে পারে। কোনটাতে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, তো এখন এখানে কি বলবো? আমরা বর্ডার দিব। বলেন কি দিব? বর্ডার দিব। নতুন একটা এলিমেন্ট আমরা শিখতেছি, বর্ডার। এই বর্ডারটা দেওয়ার নিয়ম আছে অনেক রকম ভাবে, তো আমরা সহজ একটা মাধ্যম দিয়ে বর্ডারটা দিব। প্রথমে আমরা দিলাম 1 পিক্সেল, এটা হচ্ছে তার থিকনেস। এটা কি? তার থিকনেস। সে কি রকমের হবে? যেমন এখানে একটা বর্ডার আছে দেখেন, এইটা মানে আমরা ধরতেছি 1 পিক্সেল। যখন 2 পিক্সেল করবো এই বর্ডারটা মোটা হবে না? দেন 3 পিক্সেল, দেন আরো মোটা, এইভাবে আস্তে আস্তে সে বোল্ড হতে থাকবে। তো আমরা 1 পিক্সেল দিলাম। এখন বলতেছি যে বর্ডারটা কেমন হবে। এই বর্ডারের অনেকগুলো কোয়ালিফিকেশন আছে, মানে ক্লাসিফিকেশন আছে। যেমন যেমন সেটা সলিড হয়, সেটা হচ্ছে ডাবল হয়, সেটা হচ্ছে ডটেড হয়, সেটা গ্রে আকারে হয়, এরকম বিভিন্ন রকমের তার মডেল আছে। তো আমরা এখানে ইউজ করবো বেসিক্যালি সলিড। ইউজ করবো সলিড। এই সলিডটা মূলত এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছি না, এইরকম কোয়ালিটির দাগগুলোরে বলা হয় সলিড। আর যেগুলো ডটেড আছে, মানে ওই যে আমরা বিভিন্ন ফর্ম ফিল আপের সময় যেখানে ডট 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 দেওয়া থাকে, সে নেম দেন ডট 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 এরকম দেওয়া আছে, মানে বলতে চাচ্ছে এরকম এরকম দেওয়া থাকে না, এটাকে বলা হয় ডটেড। আবার কিছু কিছু জায়গায় দেখি যে এরকম ডাবল দেওয়া থাকে, এটাকে বলা হয় ডাবল। এখানের ভাষাতে এটা ডাবলই বলা হয়। এখন আমরা প্রথমটা কি দিলাম? এর থিকনেস, যে সেটা কি রকমের মোটা হবে। তারপরটা দিলাম তার স্টাইল, যে সে কোন স্টাইলে পড়বে। তারপরেরটা আমরা দিব তার কালার, সে কি কালারের হবে। আমরা বেসিক্যালি ব্ল্যাক কালারটা দিলাম। এই ব্ল্যাকের কোডটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাকের কোড। ওই যে গত ক্লাসে বলছিলাম না কালার কোডের কথা, এটা মানে হচ্ছে ব্ল্যাক। এটা দিয়েও দেওয়া যায়, আবার যদি ডিজিডি এটা দিই তাতেও ওই ব্ল্যাকই কাজ করবে। আবার যদি ব্ল্যাক লিখে দিই তাতেও ব্ল্যাকই কাজ করবে। আসছে না? আমরা একটু জুম করে দিই, আমাদের সবই ঠিক আছে, শুধু দেখছি ডাবল করে পাইছে। দেখেন ডাবল করে পাইছে না? আমরা কেমন চাইছিলাম? যদি এটাই সুন্দর লাগতেছে, বাট আমরা এমন চাই না। আমরা কি চাই? একটা করে পাবে। কি চাচ্ছি? একটা করে পাবে। বাট আছে কয়টা? দুইটা করে আছে। তো এখন আমরা বলে যাব এর প্যারেন্টস কে বলবো। এদের প্যারেন্টস কে ছিল? এদের প্যারেন্টস ছিল টেবিল। আমরা সবসময় কাজ করবো ইমিডিয়েট প্যারেন্টসকে ধরে। আমি কখনো আমার দাদার পরিচয় পরিচিত হব না, আমার বাবার পরিচয় পরিচিত হবো, তাই না? যে আমি অমুকের ছেলে এটা বলবো না, নাকে বলবো আমি অমুকের নাতি, এটা নিশ্চয়ই বলবো না। ফার্স্টে বাবা তারপরে দাদু, তাই তো হিসাব? তো এখানকার সিস্টেমটাও তাই, ফার্স্টে বাবা তারপরে দাদু, মানে প্রথমে আমাদের প্যারেন্টস তারপরে গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে? তো এর প্যারেন্টস কি আছে? টেবিলের প্যারেন্টস কে? এই টেবিলটা হচ্ছে এদের প্যারেন্টস। তো এই যে প্যারেন্টসটা আছে, একে আমরা এখন বলে দিব যে তোমার মধ্যে যেগুলো ডাবল বর্ডার আছে, এই বর্ডারগুলো একটা হয়ে যাও। কি বলবো? ডাবল বর্ডার যেখানে যেখানে আছে সেখানে আমরা একটা বর্ডার চাচ্ছি। তাহলে এখানে বলে দিব যে বর্ডার কলাপস। কি বলবো? কলাপস মানে কি জানি, যে ধ্বংস হয়ে যাওয়া বা নাই হয়ে যাওয়া। তো কলাপস এখানে লিখে দেবো কলাপস। মানে বললাম যে বর্ডার নাই হয়ে যাও, যেখানে দুইটা বা তিনটা আছে সেখান থেকে একটা করে দাও আমাদের।
তখন সে আমাকে একটা করে দিবে। এখন আমরা একটু দেখি, এখন একটা হয়েছে না? আমাদের তো এমনটাই দরকার, পাইছে না? তাহলে খুব কঠিন, একটা টেবিল তৈরি করা খুব কঠিন। দেখেন আমরা কয়টা কোড লিখছি? একটা দুইটা কোড লিখছি, জাস্ট 2 কোড লিখছি। আর কোনো কোড লিখছি? দুইটা কোডের ভেতরে আমার একটা টেবিল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেবিলটাকে সুন্দর করব। সুন্দর করার জন্য আমাদের অনেকগুলো কোড এখন ইউজ করতে হবে। সুন্দর করা বলতে আমরা কেমন বোঝাচ্ছি? আমি চাচ্ছিলাম যে আমার যেই মনিটরটা আছে এইটার পুরো স্ক্রিন জুড়ে আমাদের টেবিলটা থাকুক। কি চাই? এই স্ক্রিনটা জুড়াই থাকুক। তাহলে আমাদের এখানে বলে দিতে হবে, এই যে আমাদের ওইটা কোথায় আছে? টেবিলে আছে না? মানে বিষয়টা বুঝেন, আমরা যে ডিজাইনটা করছিলাম, এই যে পুরো অংশটুকু, এই যে রেড কালারের যে মার্কটা দিয়েছে, এই মার্কটা মানে আমাদের টেবিল না? সো এই টেবিলটাকে আমরা বড় করবো কি ছোট করবো, এটা দেখতে হবে কোথায়? টেবিলে গিয়েই বলতে হবে। তো টেবিলকে বলে দিলাম যে তোমার উইথ হাউ 100%। 100%। যখন আমরা উইথ 100% বলে দিচ্ছি, তার মানে আমার ডিভাইস যত বড়ই হোক না কেন সে ওটা টোটালটা মিলাই ধরে নেবে, বুঝছে না? কিন্তু আমরা যদি চাই যে না এটা আমার 500 পিক্সেল দরকার, মানে নির্দিষ্ট একটা লিমিটেশন দিয়ে দিছি, তখন আমরা এখানে বলে দিতে পারবো যে তুমি 500 পিক্সেল হও। তখন সে নির্দিষ্ট একটা মাপের হবে। এই দেখেন, এটা নির্দিষ্ট মাপের হয়েছে না? 500 পিক্সেল তার উইড হয়েছে। আর আমরা যদি চাই যে এটা ফুল স্ক্রিন, তাহলে ফুল স্ক্রিন। যদি চাই 80% হবে, তাহলে 80% দিলে 80% হবে, নর্মাল হিসাব। তো এখান থেকে আমরা এখন দিয়ে দেবো কত? 100% দিই। বাকিটা আপনাদের যখন যে কাজে লাগে সেই কাজে আপনারা ইউজ করে নেবেন। একটা রিলোড দিই, হয়েছে না? এবার লেখাগুলো দেখেন একটু কেমন কেমন দেখা যাচ্ছে, খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। তো এইখানে ভেতরের যে অংশটুকু আছে, এই লেখাগুলোর আমরা মিডিলে চাই। কোথায় চাই? মিডিলে চাই। যদি এই লেখাগুলোর মিডিলে চাই, তাহলে আমাদের কি কোথায় যেতে হবে? এগুলো কিসের ভেতরে আছে? টেবিলের ডেটার ভেতরে আছে। কোথায় আছে? টেবিলের ডেটার ভেতরে। আমি প্রথমে একটা থিওরি বলছিলাম, মানে একটা ফর্মুলা বলছিলাম, হোয়াট অ্যান্ড হোয়ার। তাই বলছিলাম না? কি করবো আর কোথায় করব, এইটা আমাদের ইন্ডিকেট করতে হবে। কি করব আমরা? এখানে কাজ করবো আমরা। তাহলে এটা কোথায় আছে? টেবিল ডেটার ভেতরে আছে। তো আমরা ডেটাতে চলে যাবো সরাসরি। এই যে টেবিল ডেটা, কি বলবো ওতে? টেক্সট লাইন, যেহেতু সেন্টারে চাচ্ছি, টেক্সট লাইন সেন্টার। সেভ দিলাম। এখন এটাকে রিলোড দিয়ে আমরা দেখতে পারবো এগুলো সেন্টারে চলে আসে। আসে না? এবার আরেকটা বিষয় একটু বুঝেন, আমরা ওয়ার্ডপ্যাডে আসি। কমপ্লেক্স মনে হচ্ছে? কারোর কাছে কমপ্লেক্স মনে হচ্ছে? বুঝতেছেন? বুঝতেছেন? না বুঝলে বলতে হবে যে বুঝতেছি না বা কমপ্লেক্স লাগতেছে, এরকম বলতে হবে। ওকে, এবার আমরা একটা জিনিস দেখি, আমরা যখন পড়াশোনা করি খাতা, এটা আমাদের কি? খাতা। পরীক্ষায় যখন লিখি তখন এরকম একটা মার্জিন টানি না? এরকম একটা মার্জিন টানি। এর ভেতরে লেখার দায়িত্ব কার? আমার। আমি ভেতরে লিখি না? আর এখানে কি আমার লেখার পারমিশন আছে? এটা কার জায়গা? স্যারের জায়গা। এটা মাস্টারের জায়গা। আর এটা আমার জায়গা। তাহলে এইটাকে আমার জায়গা মানে আমি ধরি এটা পার্সোনাল জায়গা। এটা কার জায়গা? পার্সোনাল জায়গা। আর এটা মাস্টারের জায়গা, এটাকে ধরে মানে বাকি অংশটুকুকে ধরি কি? মাস্টারের জায়গা। মানে এইটা আমাদের কন্টেন্ট। আমাদের কন্টেন্ট লিখতে পারি আমরা এই অংশটুকুর মধ্যে, তাই না? তো কন্টেন্টের ভেতরে যখন কাজ করবো তখন সেটা আমাদের পার্সোনাল জায়গা। সেটা আমাদের কি জায়গা? পার্সোনাল জায়গা। সো পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। মনে রাখবো কিভাবে? পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। পার্সোনালের কাজ কি? ভেতরে কাজ করা। কন্টেন্টের ভেতরে কাজ করা। কোথায় কাজ করা? কন্টেন্টের ভেতরে কাজ করা। আর এম ফর মাস্টার, এম ফর মার্জিন। এম ফর মাস্টার, এম ফর মার্জিন। মার্জিনের কাজ কি? এই কন্টেন্টের বাইরে কাজ করা। ইজি হলো না বোঝা? এটা আমাদের খুব ঝামেলা হয়ে যায় যে মার্জিন দিব না প্যাডিং দিব, কনফিউশনে পড়ে যায় না যারা কাজ জানেন। মনে হয় না যে একটু কনফিউশন হয়ে যায়? তো সেই কনফিউশনটা থাকবে না। তার মানে কন্টেন্টের বাইরের কাজ কি? মার্জিন। আর কন্টেন্টের ভেতরে কাজ কি? প্যাডিং। কন্টেন্ট বলতে আমরা যে ট্যাগটা লিখতেছি সেই যে জায়গাটুকু আছে, ধরুন একটা H1 লিখলাম, তাহলে এটা একটা জায়গা। এই জায়গার ভেতরে যে কোনো কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? প্যাডিং দিতে হবে। আর এটার বাইরে থেকে কোনো কাজ করতে গেলে সেটাকে আমাকে মার্জিন দিতে হবে। আমরা আজকে মার্জিন সম্পর্কে কোনো কাজ করবো না, আজকে আমরা কাজ করবো শুধুমাত্র প্যাডিং নিয়ে। আপনারা হোমওয়ার্কে কেউ মার্জিন উল্লেখ করবেন না, শুধু প্যাডিং দিয়ে কাজ করবেন। মনে থাকবে সবার? ওকে। তো এখন আমাদের যে কাজটা আছে এটা বুঝতে পারছেন তো? তার মানে ভেতরের কাজ করতে হয় পার্সোনাল, পার্সোনাল পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। প্যাডিংটা ইউজ করা যায় ভেতরে আর মার্জিনটা বাহিরে, কন্টেন্টের বাহিরে। ওকে ফাইন। তো এখানে আমাদের যে সাইডটা আছে এর ভেতর থেকে আমরা একটু জায়গা চাচ্ছি। ভেতরে একটু গ্যাপ হলে দেখতে সুন্দর লাগতো না? মানে চাচ্ছিলাম ঠিক এমন যে যদি এইরকম হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো না? এখন তো আছে এইরকম।
আমরা চাচ্ছিলাম যে উপর নিচে সাইডে একটু জায়গা হোক। তো এই প্যাডিংটা দেওয়া যায় 4টা ভাবে। এই ডিরেকশন কয়টা আছে? 4টা। লেফট, রাইট, টপ, বটম। কি বললাম? লেফট, রাইট, টপ, বটম। প্যাডিং লেফট, রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম। এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। আর যদি লিখে দিই একবারে যে প্যাডিং এত পিক্সেল, তাহলে ওইটা কি হবে? 4 সাইডে সমানভাবে প্যাডিংটা পাবে। ঠিক আছে? তখন ধরে নেবে সে যে 4টা ডিরেকশনে সেম প্যাডিং। আমরা আসি এখানে, ওটা কোথায় দিব? আমরা এই ডেটার ভিতরে দিতে চাচ্ছি, তাই না? তো এখানে আমরা লিখে দিই প্যাডিং 10 পিক্সেল, মানে 10 পিক্সেল প্যাডিং হবে। এটা কোন সাইডে হবে? সকল দিকেই হবে। আর যদি উল্লেখ করে দিতাম যে সেটা লেফট সাইডে হবে অথবা রাইট সাইডে হবে, তাহলে আমাদের এখানে উল্লেখ করে দিতে হতো যে তুমি লেফট সাইডে হও, রাইট সাইডে হও। এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে শিখবো। আজকে আপাতত আমরা এটাই শিখি। দেখেন হয়েছে না প্যাডিং? দেখতে এখন সুন্দর লাগতেছে আগের থেকে। এটাকেও আমরা একটু বড় চাচ্ছি, তাহলে ওইটা কোথায় আছে? টিএইচ এর মধ্যে আছে, টেবিল হেডিং এ টিএইচ। আমরা টেবিল হেডে আসবো, লিখে দিই প্যাডিং 10 পিক্সেল। তাহলে ভেতর থেকে বড় করলাম কি দিয়ে? প্যাডিং দিয়ে। বড় হয়েছে না? এবার এই যে লেখাগুলো আছে এইগুলো আমি চাচ্ছিলাম যে বড় হাতের অক্ষর হোক অথবা প্রথম অক্ষরগুলো বড় হাতের হোক। তাহলে কি করতে পারি? এই টিএইচ এর ভিতরে এসে বলতে পারি টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ করি আমরা। বড় হাতের অক্ষর না করি, আমরা শুধু প্রথম অক্ষরগুলো বড় হাতের করি। সুন্দর লাগছে না এখন? আগের থেকে সুন্দর আছে। এখন দেখতেও কিন্তু ভালো লাগতেছে। এবার আমরা চাচ্ছিলাম যে এই পুরাটার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যে একটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, লেখাগুলো সাদা হবে। কি চাই? শুধুমাত্র হেডিং এ চাই। কোথায় চাই? শুধু হেডিং এ চাই। যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে গ্রিন কালার, লেখাগুলো থাকবে হোয়াইট কালার। ওকে, সো আমরা এই হেডিং এ আসলাম, এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। এখান থেকে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো এলিমেন্ট আছে। আমরা এই এলিমেন্টের একটা ইউজ করবো না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। আমরা কালার ইউজ করতে গেলেও ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ইমেজ ইউজ করতে গেলেও ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, অন্য যে কোনোটা ইউজ করতে গেলে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট ইউজ করবো। আমরা কখনোই মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ইউজ করবো না। মনে রাখবে কেন করবো না? এটা আমরা আগে পরে বুঝতে পারবো যে কেন আমরা করবো না। তো আমরা কি চাচ্ছি? এখানে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি গ্রিন কালার, তাই না? আর কালারটা কি চাই? তো কালার চাচ্ছি হোয়াইট কালার। তো এই কোডটার মানে হচ্ছে হোয়াইট কালার। শিফটে মেবি প্রবলেম আছে এখানে। দেখেন হয়েছে না? দেখতে সুন্দর লাগে। এবার আমরা চাচ্ছিলাম যে এইখানকার এইটা হবে আমার গ্রিন, এইটা হবে আমার ব্ল্যাক কালারের, এইটা ব্ল্যাক থাকবে, আর লেখাগুলো হবে হোয়াইট কালারের। এমন চাচ্ছি, শুধুমাত্র এই লাইনটা চাচ্ছি আর এই লাইনটা চাচ্ছি আর এই লাইনটা চাচ্ছি, এমন চাই। তাহলে আমাদের কি করতে হবে? এটা যেন সহজ মাধ্যম আছে, তবে আমরা অতদূর আজকে না যাই। আমরা আজকে ইনলাইনে সিএসএস নিয়ে কাজ করব। ইনলাইনে ওইটার কালার আমরা চেঞ্জ করব। বুঝাতে পারছি কি চাচ্ছি আমরা? আমরা এখান থেকে চাচ্ছিলাম যে এই যে 2 নাম্বারটা আছে, এই 2 নাম্বারটার ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের ব্ল্যাক কালারের আর এই লেখাগুলো হবে আমাদের হোয়াইট কালার। এটা আমরা চাচ্ছি শুধুমাত্র এই 2 নাম্বারটার জন্য। তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা ইনলাইনে যাব। যেহেতু এখানে কল করা যাচ্ছে না, এখানে কল করারও সিস্টেম আছে। আমি একটু বলে রাখি, যদি আমরা এন চাইল্ড ইউজ করি তাতেও ইউজ করতে পারবো, যদি আইডি ক্লাস ইউজ করি তাতেও করতে পারবো। বাট এখন যেহেতু সেগুলো আমরা শিখি নাই, সেগুলো আমরা ইউজ করবো না। আমরা যতটুকু শিখছি সেটা দিয়ে আমরা কাজগুলো কমপ্লিট করবো। তো আমরা চলে আসতেছি আমরা ইন্ডেক্সে। এখন কোনটা চাচ্ছিলাম? 2 নাম্বারটা, তাই না? 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো এখানে আমরা কি লিখবো? এই রোতে লিখবো স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে লিখে দেবো যে এটা ব্যাকগ্রাউন্ড চাই আমরা ব্ল্যাক কালার, তাই চাই না? আর কালার চাই হোয়াইট কালার। অ্যান্ড দেন আমরা যদি এখানে একটা রিলোড দিই আমরা দেখতে পারবো। পাইছে না? কোনটা পাইছে? দিতে চাইছিলাম এটা। আচ্ছা যাই হোক, পাইছে না? এইভাবে আপনি এটাতে চাইলে এটা টিআরও দিতে পারেন, টিআরএ দিয়ে দিলে এটাও কাজ করবে। তাহলে দেখতে সুন্দর লাগবে না? অনেক সুন্দর লাগবে কিন্তু দেখতে। এবার আরেকটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে যেখানে আমরা কার্সর নেব সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, মানে ম্যাজিকের মতো হবে। আমরা এখানে কার্সরটা নিলে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হবে আর লেখাটা সাদা কালার হবে, এমন চাই আমরা। তো কিভাবে করব? এইটাকে বলা হয় হোভার। কি বলা হয়? হোভার। এই হোভারটা ইউজ করা হয় শুধুমাত্র যেখানে কার্সর নেব সেখানে কাজ করা হবে এই জন্য। এছাড়া এর কোনো মানে কাজ নাই। এই ইন্টারফেসে এর কোনো বিহেভিয়ার আমরা দেখতে পারবো না। যখন আমরা এখানে কার্সর নেব তখনই শুধুমাত্র সেই জিনিসটা দেখতে পারবো। তো এটাকে কি বলা হয়? হোভার বলা হয়। ওটা কোথায় চাচ্ছিলাম আমরা? টিডি কে চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম না যে এই কন্টেন্টটাতে যখন কার্সর নেব তখন চেঞ্জ হবে। তাহলে এই কন্টেন্টটা কোথায় আছে? টিডির মধ্যে আছে। তো আমরা টিডি কে কল করবো আবার নিচে।
এখানে কল করতে পারে, ওখানে কল করতে সমস্যা নেই। টিডি কল করলাম। এবার এর ভিতরে আমরা হোভার লিখতে হবে। একটা দিয়ে আমরা এখানে লিখে দেবো হোভার। কি লিখবো? হোভার। এটা লেখার সিস্টেমই এমন, আমরা টিডি লিখে একটা ক্লোন দিব, দেন এখানে লিখে দিব কি হোভার। মানে আমরা এখানে বলে দিচ্ছি, বাংলা ভাষায় বলতে গেলে বলে দিচ্ছি এরকম যে টিআর এর উপর যখন কার্সর নিচ্ছি তখন আমার এরকম একটা বিহেভ হচ্ছে। ওই হোভারটা মানে কার্সরটা এখানে রাখা। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। কি কালারের ব্যাকগ্রাউন্ড দিব? আমরা চাচ্ছিলাম রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড হোক, আর কালারটা চাচ্ছি হোয়াইট কালার। তো কালারটা দিলাম হোয়াইট কালার। এবার যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পারবো মজার একটা জিনিস হয়েছে না? যখন কার্সর নিচ্ছি তখনই কিন্তু হচ্ছে, যেখানে রাখতেছি সেখানে হচ্ছে, এছাড়া অন্য হচ্ছে হচ্ছে না। দেখেন কার্সর রাখছে হোয়াইট হয়েছে না? যেটা যেমনই থাক, কিন্তু এটাতে কিন্তু হচ্ছে না, কারণ আমরা তো টিএক্সকে দিই নাই। তো হবে কীভাবে? এখানে দিছি, এখানে হয়েছে। ইভেন আমরা যদি চাই যে এইখানে দিব, যখন কার্সরটা নিব তখন এই লেখাগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে, পারবো? কিভাবে করব? আমরা এই হোভারের ভিতরে বলে দিব টেক্সট ট্রান্সফর্ম। আমি যা যা দিলাম আপনাদের সাথে ইমপ্লিমেন্ট করতে হবে, আর কিছুই না। এই দেখেন বড় হাতের অক্ষর হয়েছে না? যখন বড় হাতের অক্ষর হচ্ছে তখন অবশ্যই জায়গাটা একটু ছোট বড় হবে, এটা স্বাভাবিক। হয়েছে না? এটাও আমরা ঠিক করতে পারবো, এটা বড় হোক আর ছোট হোক না কেন এটুকুর মধ্যেই থাকবে, এটা আমরা করতে পারবো, সমস্যা নেই। দেখেন এই যে বড় হাতের অক্ষর হয়েছে না? ইভেন চাইলে এর ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারি আমরা, যে কার্সর নিব এর ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে, সেটাও করতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার ক্লাস করবো। আজকের জন্য এতটুকুই থাক, নাহলে আমাদের মাথায় আবার ঢুকবে না, কারণ প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করতে হবে। তাহলে বলেন এটুকু কারো কোনো কোশ্চিন আছে বা কোনো সমস্যা? প্র্যাকটিস করলে সমস্যাগুলো ফেস হবে। আর যতটুকু শেখালাম এইটার উপর ডিপেন্ড করে আপনারা কাজ করবেন, নতুন কোনো কিছু করার দরকার নাই। ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত যেই ক্লাস নিয়েছি এই 3টা ক্লাস মিলে আপনার একটা সাইট তৈরি করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসের জন্য। আর হোমওয়ার্কটা জমা দেবেন আজকে অথবা কালকের মধ্যে, যাতে আপনার কাছে আমি দেখে দিতে পারি। এখন আপনি যদি আজকে সকালে দেন আমি দেখবো কখন? ওইটা দিয়ে তো আপনার লাভ হচ্ছে না। আর নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক না করলে ক্লাস হয়তো করতে পারবেন না, অথরিটি পারমিশন নিয়ে ক্লাস করবেন। তাই হোমওয়ার্কটা জমা দেবেন। আপনার তো ভুল হবেই, ভুল না হলে তো শিখতে আসেন নাই। যদি আপনি পারতেন তাহলে কি শিখতে আসতেন? শিখতে তো আসতেন না। আর এখন অনেকে অনেক কিছু জানেন সেটা মনে হচ্ছে, কিন্তু আরো তো বিস্তার পার্ট আছে না? হয়তো অনেকে ডিজাইনটা ভালো মতো পারে, তো হয়তো জাভাস্ক্রিপ্ট ভালো মতো পারে, তারপরে তো আরো অংশ আছে না? এবার একটা জিনিস সম্পর্কে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে গতদিন বলছিলাম না যে বাংলা সাইডে আমরা কোড লিখতে পারি, ভুলে গেছিলেন আপনারা, দেখানোর কথা ছিল তাই না? এমন একটা সাইড, আমি রেকর্ডটা বন্ধ করে দিই, হ্যাঁ।